গণমাধ্যম জুড়ে চলছে ব্যাপক শোরগোল। আজ সকালে চট্টগ্রামের বেসরকারি একটি কলেজের ভেতর হতে ভেসে আসে ব্যাপক গোলাগুলির শব্দ। স্থানীয়দের মধ্যে কিছুজন সেই গোলাগুলির উৎস খুঁজতে কলেজ প্রাঙ্গণে পা রাখতেই বিল্ডিংয়ের ভেতর হতে নিক্ষেপ করা হয় বোমা। পরিস্থিতি এত বিরূপ রূপ ধারণ করলে সকলে আন্দাজ করতে পারে তার ভয়াবহতা। মিনিট 15-র মধ্যেই পুলিশ ক্রাইম এরিয়াতে পৌঁছে সম্পূর্ণ এরিয়া ঘেরাও করে ফেলে। খবর পৌঁছে যায় সামরিক বাহিনীর প্রতিটি সেক্টরে। আরও একবার দেশের মাটি কলুষিত করার খেলায় মত্ত হয়েছে দস্যু আতঙ্কবাদীরা। এবার কয়টা তাজা প্রাণ ঝরবে কে জানে। হেডকোয়ার্টার অফিসটার পরিবেশ আজ বেশ গরম। সকলে ত্রস্ত পায়ে দৌড়াদৌড়ি করছে। স্পেশাল টিমের মেজর এবং 7 জন লেফটেন্যান্ট মিটিং রুমে সম্পূর্ণ তৈরি হয়ে উপস্থিত রয়েছেন। অপেক্ষা কেবল একটি অর্ডারে। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার, মোস্তফা এবং আরও উচ্চপদস্থ লোকেরাও উপস্থিত মিটিং রুমে। কন্ট্রোল রুম হতে তাদের কাছে খবর এসেছে কলেজের 2য় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজ শিক্ষা সফরে যাওয়ার কথা ছিল। বাকি সব শিক্ষার্থীদের জন্য কলেজ বন্ধ ছিল। আজ সকাল 6টা বাজে সকল শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়, কিন্তু বাস আসতে দেরি করছিল বিধায় শিক্ষকদের আদেশ অনুসারে তারা সকলেই নিজ নিজ ক্লাসে গিয়ে বসে। সকাল 7টা বাজে বাস এসে উপস্থিত হয় কলেজ প্রাঙ্গণে। তবে কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতর হতে একদল যুবক কলেজ গেটের দারোয়ান সহ কিছু সংখ্যক শিক্ষকদের উদ্দেশ্যে নাম না জানা বিদেশি অস্ত্র দ্বারা গুলি ছোড়ে। মুহূর্তেই কলেজের ভেতর অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বেরোনোর পূর্বেই অস্ত্রধারীরা কলেজের দালানের ভেতর প্রবেশ করে। অস্ত্রধারী যুবকদের একদল দ্রুত চলে যায় শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করার উদ্দেশ্যে এবং বাকি একদল দালানের সকল প্রবেশদ্বার রুদ্ধ করে দিতে মনোনিবেশ করে। খবরটুকু শুনতেই জুলফিকারের বুক মুচড় দিয়ে ওঠে। এই কলেজের 2য় বর্ষের বিজ্ঞান বিভাগে নিশা অধ্যয়নরত। নিশা যদি এখন হসপিটালাইজড না থাকতো তাহলে আজ ওই জিম্মি শিক্ষার্থীদের একজন তার মেয়েও হতে পারত। ভাবনাটা মনে উকি দিতেই জুলফিকার দাঁত চিবিয়ে বলে ওঠে, জানোয়ারের বাচ্চারা এবার শিক্ষার্থীদের টার্গেট করেছে। সাইফ রকচটা স্বভাবে। এই পরিস্থিতিতে তার রাগ আরো তুঙ্গে। সে তুখুর গলায় বলে ওঠে, স্যার আপনি অর্ডার দিন, শুধু আমরা স্পেশাল টিম কেবল আপনার অর্ডারের অপেক্ষায় রয়েছি। ওদের নিশ্চিহ্ন করে দেবো আমার দেশের মাটি থেকে। কর্নেল জুবাইর শিকদার ঠান্ডা গলায় বলে ওঠে, তোমাদের প্রতি বিশ্বাস আছে আমাদের, তবে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আগে সেখানে পৌঁছে পরিস্থিতি বুঝবে। পরিস্থিতি না বুঝে এবং অর্ডার ব্যতীত কোনো প্রকার পদক্ষেপ নেওয়া কিন্তু চলবে না। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কবাদীদের মৃত নয়, জীবিত চাই আমরা। ওরা মরে গেলে ওদের সংঘ সম্পর্কে কিছু জানার সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমাদের। যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি খুব বিগড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ফায়ার করবে না। শোনো, প্রতিটা জিম্মি এই বাংলার তরুণ প্রাণ। ওদের জীবন অনেক মূল্যবান, বিষয়টা মাথায় রাখবে। দুর্জয় পাথরের মূর্তির ন্যায় স্থির দাঁড়িয়ে থেকে জবাব দেয়, রজার দ্যাট স্যার। দুর্জয় যাওয়ার পর থেকে বানিঠায় বিছানায় ঘাপটি মেরে বসে আছে। হৃৎপিণ্ড প্রবল গতিতে লাফাচ্ছে। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে তার। বনি নিশ্চয়ই তার মাম্মার পথ সে আছে। নাস্তাটাও মুখে তুলেছে কিনা কে জানে। আচ্ছা, হিরণ বাণীর প্রতি আর রাগটা মেয়ের সামনে প্রকাশ করবে না তো? বনিকে ঘিরে নানা রকম দুশ্চিন্তায় বাণীর মন ছটফট করছে। মুক্তির প্রশান্তিটাও তার কাছে তেতো ঠেকছে। বাণী বিড়বিড়িয়ে বলে ওঠে, মাম্মা তোমাকে ভুলে যায়নি মা। ওই আজাব থেকে আমাদের একসঙ্গে পালানো সম্ভব ছিল না। মাম্মা তোমাকে প্রমিস করছি যত দ্রুত সম্ভব তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। আমার বুকে লুকিয়ে রাখবো তোমাকে। বাণীর কথা শেষ হতে না হতেই কলিং বেলটা শব্দ তুলে বেজে ওঠে। বাণী ভীত হয়। এই মুহূর্তে কে এলো? দুর্জয় না চলে গিয়েছে? সে ছাড়া আর কে আসতে পারে? হিরণ নয় তো? ভয়ে জেগে ধরে বাণীকে। দুর্বল শরীর টেনে সে ধীর পায়ে বিছানা ছেড়ে নামে। বিড়াল ছানার মতো কদম ফেলে বেরিয়ে আসে বেডরুম হতে। চারিদিকটা পরখ করতে করতে কলিং বেলের শব্দ অনুসরণ করে সে মেইন দরজার কাছে পৌঁছে যায়। দরজার মধ্যিখানে একটি কিহল দিয়ে বাইরে তাকাতেই সে দেখতে পায় ক্লিন শেভ করা চিকন দেহের একটা আগন্তুক ছেলে দাঁড়িয়ে আছে দরজার অপর প্রান্তে। বাণী কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করে, কে?
অপর প্রান্ত হতে স্পষ্ট এবং পরিষ্কার গলায় সেই যুবক উত্তর দেয়। ম্যাডাম, আমি সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চন বলছি। আমি আপনার নিরাপত্তার দায়িত্বে আছি। দুর্জয় স্যারের অর্ডার অনুযায়ী আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। দুর্জয়ের নাম শুনে মৃদু ভরসা খুঁজে পেলেও বানি রিস্ক নেয় না। সে আশেপাশে খুঁজে ব্যস্ত পায় রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘর হতে একটা ছুরি হাতে বেরিয়ে এসে দরজার কাছে এগোয় সে। মনে মনে দোয়া পড়তে পড়তে দরজাটা সামান্য খুলে বাইরের দিকে উকি দিল সে। সাথে সাথেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা তার দিকে একটা পলিথিনের প্যাকেট এগিয়ে দিয়ে বলে, ম্যাডাম, নাস্তা করে ওষুধ খেয়ে নেবেন। আর স্যার বলেছেন আপনি যেই রুমে আছেন সেই রুমের কাবার্ডে ওনার মায়ের কিছু জামা আছে। আপনার অসুবিধা না হলে বলেছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। কাট কাট গলায় বলা ছেলেটার কথা শুনে বানি অবাক হয়। ধীর গলায় বলে, আচ্ছা। দরজা লক করে ভেতরে এসে টেবিলের ওপর পলিথিনটা রাখে বানি। পলিথিনের ভেতর হতে বেরিয়ে আসে একটা পাউরুটির প্যাকেট এবং 1 ডজন কলা ও আপেল। বানি থো মেরে একটা চেয়ার টেনে বসে রয়। ইলিয়াস কাঞ্চন নামক ওই সেকেন্ড লেফটেন্যান্টের কথাটা তার মাথায় ঘুরছে। দুর্জয় বাণীকে নিজের মায়ের শাড়ি ইউজ করার পারমিশন দিয়েছে। বিষয়টা অবিশ্বাস্য বটে। দুর্জয় নামক একটি ছেলে আজকাল শেয়ারিং করাও শিখে গিয়েছে। ডাইনিং রুমটা হতে চারদিকটা আরও একবার চোখ বুলিয়ে দেখে বাণী। একটা ডাইনিং, একটা বসার ঘর, একটা রান্নাঘর এবং 3টা বেডরুম। 2টো বেডরুমের একটাই এতক্ষণ বাণী ছিল এবং অপর বেডরুমটাও খোলা দেখা যাচ্ছে। কিন্তু বসার ঘরের অপর পাশে থাকা রুমটার দরজা লক দেখা যাচ্ছে। বাণীর মনে প্রশ্ন জাগে, রুমটা লকড করে রাখা কেন? সম্পূর্ণ কলেজের বিল্ডিংটায় বোম সেট করে ফেলেছে আতঙ্কবাদীরা। বহিরাগত কেউ প্রবেশ করার চেষ্টা করতে গেলেই সাথে সাথে এক্সক্লুসিভ হয়ে মারা পড়বে। প্ল্যান ম্যাপ অনুযায়ী সম্পূর্ণ বিল্ডিংটা নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে আব্রাহাম। শেষ ছাদের দরজাটার এখানে বোম সেট করে উঠে দাঁড়াতেই একজন যুবক আব্রাহামের পেছনে দাঁড়িয়ে বলে, ভাই, সব জিম্মিদের তো তলার অডিটোরিয়াম একত্রিত করেছি। পুরো বিল্ডিং তালাশ করেছিস? আর কি অবশিষ্ট নেই তো? না ভাই। চল তাহলে স্টুডেন্টসদের ক্লাস নেওয়া হোক তাহলে। আব্রাহামের কথার পিঠে হাসি ফুটে ওঠে সেই যুবকের মুখে। অডিটোরিয়াম জুড়ে প্রায় 50-এর ওপর আতঙ্কিত মুখ বসে আছে ফ্লোরে। সকলেই তাকিয়ে আছে মাস্ক পরিহিত অস্ত্রধারী যুবকদের পানে। কেউই জানে না কি এদের উদ্দেশ্য। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে এরা কী বা হাসিল করতে পারবে? জিম্মিদের মধ্যে রয়েছে কেবল একজন মহিলা শিক্ষক। তিনি ভয় মিশ্রিত সুরে একজন আতঙ্কবাদীর উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, আমাদের বন্দি করেছেন কেন? আমরা কি করেছি? শিক্ষিকার সেই প্রশ্নের পিঠে আতঙ্কবাদীরা বিষ্ট ভঙ্গিতে হাসে। ঠিক সেই মুহূর্তেই দরজা হয়ে বিশাল অডিটোরিয়ামে প্রবেশ করে মাস্ক, কালো টি শার্ট, প্যান্ট এবং লেদারের জ্যাকেট পরিহিত এক যুবক। তার পিছু পিছু আরও 2জন যুবকও অডিটোরিয়ামে প্রবেশ করে। সকল জিম্মিদের দৃষ্টি স্থির হয় দরজার দিকে। আব্রাহাম বিশাল রাইফেলটা পাশের এক যুবকের হাতে ধরিয়ে দিয়ে নিজের কালো প্যান্টের পেছন হতে একটা পিস্তল বের করে। পিস্তল বের করতে দেখে এক মুহূর্তের জন্য সকল জিম্মিরা ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু মাস্ক পরিহিত সেই তীক্ষ্ণ দৃষ্টির যুবকটা তাদের দিকে তাকাতেই তাদের গলার স্বর হারিয়ে যায়। আব্রাহাম মাঝামাঝি অবস্থিত একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে গম্ভীর স্বরে শোধায়, গুড মর্নিং স্টুডেন্টস। তার চোখের অচেনা সেই দৃষ্টি এবং রাজভারী গলার স্বর শুনে জিম্মিদের মধ্য হতে একজন কিছুটা বিস্মিত সুরে উচ্চারণ করে, আব্রাহাম। কিপিং পতন নীরবতা পুরো রুমে। সেই ক্ষীণ আওয়াজ বেশ স্পষ্ট শোনা যায়। আব্রাহামের দৃষ্টি গিয়ে ঠেকে জিম্মিদের মধ্যে কলেজ ইউনিফর্ম এবং তার উপর একটি জ্যাকেট পরে থাকা রমণীর দিকে। দৃষ্টি মিলন হতেই রমণীর বুকে যেন কেউ ছুরি চালায়। সে কোনো কিছুর পরোয়া না করে উঠে দাঁড়ায়। সাথে সাথে আব্রাহাম ব্যতীত উপস্থিত সকল আতঙ্কবাদীরা তার দিকে রাইফেল তাক করে ধরে। রমণীর সহপাঠীরা ফিসফিসিয়ে তাকে বলতে থাকে বসে পড়ার জন্য, কিন্তু রমণীর কানে পৌঁছয় না কোনো সতর্কবার্তা। সে অবিশ্বাস্য দৃষ্টি মেলে এগিয়ে যায় আব্রাহামের দিকে। আব্রাহাম পায়ের উপর রাখা পাটা নামায়, সোজা হয়ে বসে সেও। রমণী ঠিক তার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। অবিশ্বাস্য চোখে জোড়া জলে টইটুম্বুর হয়ে রয়েছে। চরম দুঃসাহসিকতা দেখিয়ে রমণী হাত বাড়িয়ে একটানে আব্রাহামের মুখের মাস্কটা খুলে ফেলে।
সম্পূর্ণ মুখশ্রী উন্মোচিত হতেই রমণী জলে টৈটুম্বর চোখ জোড়া হতে অশ্রু গড়িয়ে পড়ে। চেনা মুখটার সঙ্গে এই পরিস্থিতিতে সাক্ষাৎ হয় রমণীর বুকের পাঁজরে যেন টান পড়ল। রমণীর বিস্ময় ভরা ছলছল দৃষ্টি সেই মুখপানে চেয়ে বলে ওঠে, এটা ছিল তোমার সারপ্রাইজ? আব্রাহাম হাতের পিস্তলটা সুকৌশলে ধরে তার নলটা রমণীর থুতনির নিচ দিয়ে ধরে। ট্রিগারে আঙুল রেখে একগাল হেসে বলে, তোমার পছন্দ হয়েছে তো রুই? বন্দুকের নলটা ঠিক কণ্ঠনালীর কাছে ঠেকেছে। তর্জনী আঙুল দ্বারা কেবল ট্রিগার চাপাতেরই সামান্য চাপ পড়লেই বুলেটটা রুহির কণ্ঠনালী চিরে বের হবে। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের কিরূপ প্রতিক্রিয়া হওয়া উচিত? ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা। কিন্তু রুহির মধ্যে সেসব কিছুই কাজ করছে না। এই বুলেট এখন আর কী বা করতে পারবে? তার বিশ্বাস তো ভেঙে গুড়িয়ে দিয়েছে এই পরিচিত মুখোশধারী ভিন্ন পুরুষটা। প্রতারণার খঞ্জরে রক্তাক্ত করে দিয়েছে তার ভেতরটা। অশ্রু জর্জরিত নয়ন যুগলের পানি চেয়ে আব্রাহাম মৃদু হেসে বলে, থ্যাংক ইউ জান। তোমার সাহায্য ছাড়া এই মহান প্ল্যান ম্যাপ রেডি করা সম্ভব হতো না কখনো। আব্রাহামের মুখে উচ্চারিত কথাটা অডিটোরিয়ামে উপস্থিত সকলের কর্ণগোচর হয়। রুহির সহপাঠীরা অবিশ্বাস্য সুরে চেঁচিয়ে ওঠে। শিক্ষিকা শেথা ফারহানাও ঘৃণা মিশ্রিত সুরে প্রশ্ন করে, অসভ্য মেয়ে, তুমি ওদের সাথে মিলিত? রুহি জবাব দিতে পারে না। সে নীরব ও নিরুত্তর রয়। শিক্ষার্থীদের শোরগোল আরও একটু বেড়ে যায়। সকলেই রুহিকে নানান রকমের প্রশ্ন করে যাচ্ছে। আব্রাহাম চটে যায় উচ্চস্বরে। সে চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পিস্তলটা সকলের দিকে তাক করে বাজখাই গলায় বলে ওঠে, যার মুখ দিয়ে একটা শব্দ বের হবে তাকে গুলি করে চিরতরে তার মুখ বন্ধ করিয়ে দেব। মুহূর্তেই সবগুলো গলার স্বর হাওয়ায় মিলিয়ে যায়। গান পয়েন্টে সকলেই ভীতু হয়ে পড়ে। আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টি মেলে সকলকে দেখে নিয়ে অডিটোরিয়াম হতে বেরিয়ে যায়। পেছনে রয়ে যায় এক ঝাঁক প্রাণ হারানোর ভয়ে উৎকণ্ঠিত মানুষ। নাস্তা সেরে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে বসে আছে বাণী। একা ঘরটায় পর্যন্ত বেশ কয়েকবার ঘুরে দেখেছে সে। ছিমছাম শৌখিন মানুষের হাতে যে বাড়িটা সাজানো তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু বাড়ির পা জোড়া বারবার গিয়ে থামে সেই রুদ্ধ দ্বারে। মনে জাগে মৃদু চাপা কৌতূহল। রুমটা বন্ধ কেন সেই উত্তর খুঁজে পায় না সে। হয়তো সেই রুমটা এই বাড়ির মালিকের খুবই ব্যক্তিগত জায়গা। বাণী আর সেদিকে পা মারায় না। অন্যের বাড়িতে তার অনুপস্থিতিতে তারই ব্যক্তিগত ব্যাপারে এত ওকে ঝুঁকে মারাটা যথেষ্ট কুরুচিপূর্ণ কাজ। বাণী খাবার টেবিলে মাথা এলিয়ে বসে। চোখের সামনে ভেসে ওঠে বোনের চেহারাটা। সেই মায়া চোখের বাচ্চাটাই তার বেঁচে থাকার একমাত্র কারণ। না হয় এই জীবনের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই বাণীর। মাথা এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাণীর ক্লান্ত চোখ জোড়া বুঝে আসে। ঘুমের রাজ্যে হারিয়ে যেতেই তার চোখের পাতায় ভেসে ওঠে অতীত। সময়টা 2013 সাল, 1420 বঙ্গাব্দ। সময়টা বর্ষাকাল। বাণীদের ব্যাচে ও লেভেল এক্সাম শুরু হতে বাকি কেবল 1.5 মাস। গত 1.5 বছরের অধিক সময় বেগবাঞ্চার বাণী তালুকদার মইবে একটু একটু করে নিজের রোলটা টেনে শাহরিয়ার দুর্জয় নামক ছেলেটার পেছনে এনে স্থির হয়েছে। সব সময় নিজের দুনিয়ায় ঘুরে বেড়ানো মেয়েটা রাতারাতি নিজের জীবন নির্দিষ্ট রুটিনের আয়ত্তে এনেছে। সন্ধ্যা 6টা হতে রাত 9টা পর্যন্ত সময়টা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি বিষয়ক টিউটরদের পিছনে ব্যয় করেছে। 10টার পর থেকে রাত 1টা পর্যন্ত সময়টা পার করেছে নিজের মতো করে পড়ে। কোনো দিক দিয়ে কোনো খামতি রাখেনি সে। তার এই আমূল পরিবর্তন দেখে তার পরিবার বিষম খেলেও মনে মনে খুশি হয়। ভেবে নেয় হয়তো বয়স বাড়ার সাথে সাথে বাণীর মধ্যে সিরিয়াসনেস কাজ করছে। ও লেভেল এক্সাম শুরু হওয়ার 1.5 মাস পূর্বে স্কুল জীবনের সমাপ্তির উদযাপন করতে শিক্ষার্থীরা মিলে তথাকথিত র্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করে স্কুল প্রাঙ্গণে। স্যার ম্যাডামদের সঙ্গে কুশলাদি বিনিময় করে বাণী আরমিনকে নিয়ে ছুটে যায় গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমে। আয়নায় নিজেকে ভালো করে পরখ করে ইউনিফর্মের উপরে র্যাগ ডের সাদা টি শার্টটা গায়ে জড়িয়ে নেয় সে। আরমিন বান্ধবী স্পেশাল ডেতে তাকে সুন্দর করে তৈরি করতে ব্যস্ত। উঁচু করে বাঁধা পনিটেলটা খুলে উন্মুক্ত চুলগুলো চিরুনির সাহায্যে আশ্রয় দেয় সে। নিজের ব্যাগ থেকে লিপস্টিক বের করে বাণীর ঠোঁটে তা মেখে দিতে দিতে বিজ্ঞানায় প্রশ্ন করে, আমি তোকে যে সিনেমাটার লিস্ট দিয়েছিলাম সেগুলো দেখেছিস? ভালো করে প্র্যাকটিস করেছিস তো? ঘন্টা শিখেছি। ধ্যাত, সিনেমার ডায়লগ মুখস্থ করে গেলেও
ভাববে আমি মেমোরাইজ করা পড়া টিচারের সামনে উগরে দিতে এসেছি। আচ্ছা, সিনেমার ডায়লগ বাদ। শোন, তুই জাস্ট যাবি আর বলবি আই লাভ ইউ, শেষ, সিম্পল। বাণী নীরবে শুনল আরমিনের কথা। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বলতে ঠিক ততটাই কঠিন। বাণী প্রশ্ন করল, তোর কি মনে হয় ও আজকে আসবে? আসবে না কেন? গত 2 সপ্তাহ ধরে ক্লাস অফ। হয়তো শুধু র্যাক ডে থাকলে আসতো না, কিন্তু স্কুলে বেসিক ফর্ম ফিল আপের ডেটও আজকে। অবশ্যই আসবে। দুই বান্ধবী রেডি হয়ে বের হয় দুর্জয়কে খুঁজতে। স্কুলের মাঠে সব স্টুডেন্টরা আনন্দে মেতে রয়েছে। শেষ স্মৃতি হিসেবে একে অপরের টি শার্টে লিখে দিচ্ছে কিছু সংখ্যক শব্দ। সব ভিড়ে খুঁজেও যখন দুর্জয়ের কোনো হদিস মেলে না, তখন বাণীর খেয়াল হয় দুর্জয় কোথায় থাকতে পারে। বাণী যাওয়ার আগে আরবিন তাকে জড়িয়ে ধরে বেস্ট অফ লাক জানায়। স্কুলের পেছনে শুনশান বাস্কেটবল কোর্টে পা রাখতেই বাণী দেখে কাঠের একটা বেঞ্চিতে মাথা নত করে বসে আছে কাঙ্ক্ষিত মানুষ। বাণীর মুখে হাসি ফুটে ওঠে। সে এগিয়ে গিয়ে নিঃশব্দে বেঞ্চের এক পাশে বসে প্রফুল্ল গলায় বলে ওঠে, ইয়ো টপার, তোমার সাদা টি শার্টে কেউ মার্কার দিয়ে দাগ বসিয়ে দেবে সেই ভয়ে এখানে এসে লুকিয়ে আছো? অবশ্য আমার টি শার্টেও আমি এখনো কাউকে দাগ বসাতে দেই। ভাবলাম রোল ওয়াইনকেই না হয় সবার আগে সেই সুযোগ দিব। বলে বাণী নিজের হাতের মার্কাটা দুর্জয়ের সামনে ধরে। দুর্জয় মাথা তুলে তাকায় না, না কোনো প্রত্যুত্তর করে। দুর্জয়ের কোনো মতিভ্রম না দেখে বাণী নীরব হয়ে যায়। মনে মনে কথাগুলোকে সাজিয়ে নেয়। মিনিট এক পরে কিছুটা সাহস সঞ্চয় করে বলে, আই হ্যাভ টু সে সামথিং। বাণীর আর বাকিটা মুখে বলার সাহস হয় না। সে নীরবে উঠে গিয়ে দুর্জয়ের পেছনে দাঁড়ায়। হাতে থাকা লাল রঙের মার্কারটা দিয়ে সফেট টি শার্টে ইংরেজিতে লেখে, আই লাভ ইউ। বাণী যতটা না জলদি লেখাটা লিখে, দুর্জয় তার চেয়েও দ্রুত মাথা সোজা করে বাণীর দিকে ফিরে দাঁড়ায়। বিস্ফোরিত চোখে এক পলক বাণীকে দেখে নিয়ে নিজের শার্টের ওপর পরিহিত টি শার্টটা খুলে হাতে নিয়ে তাতে লেখা 3টি শব্দ পড়ে। অতঃপর রক্তিম দৃষ্টি মেলে বাণীর দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এই বেশরম মেয়ে, ন্যূনতম লজ্জা নেই তোমার মাঝে? বহুদিন ধরে তোমার এই নাটক সহ্য করছি আমি। অল্প বয়সে যে এত পেকে গিয়েছো তোমার বাসায় জানে? কি মনে করেছো তুমি? ফার্স্ট বেঞ্চে বসা, পড়াশোনার প্রতি হঠাৎ সিরিয়াস হয়ে যাওয়া, এই মুখে রংচং মাখা, এসবের কারণ আমি বুঝি না? আমাকে ইমপ্রেস করার জন্য এত পরিশ্রম, অথচ আমি শুরু থেকেই তোমার প্রতি বিরক্ত। এটা বোঝার মতো সামান্য কমন সেন্স তোমার মধ্যে কাজ করে না। তুমি রিলেটেড প্রতিটা বিষয়ই আমার কাছে খুব খুব বিরক্তিকর লাগে। তোমার গান, তোমার গিটারের টুংটাং শব্দ, তোমার উচ্চ শব্দের হাসি, তোমার এই অতিরিক্ত এক্সট্রোভার্ট আচরণ, আমার দিকে তাকিয়ে তোমার বেহায়ার মতো ফ্লাইং কিস ছোড়া, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইউ ইজ ইরিটেটিং। আর তোমার সাহস কিভাবে হয় আমার পারমিশন ছাড়া আমার গায়ে হাত দেওয়ার? তার উপরও আবার বেহায়ার মতো এসব লিখে বেড়াও। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি এভাবে আমার টি শার্টে আই লাভ ইউ লিখে দিলে আমি হাসতে হাসতে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আই জাস্ট হেট দিস ব্লাডি থিং। কথাটুকু শেষ করতে না করতেই দুর্জয় নিজের হাতের টি শার্টটা 2 হাতে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। তার 2 চোখ ঠিকরে যেন আগুন বের হচ্ছে। নিঃশ্বাসের গতি এলোমেলো। হয়তো সর্বদাই ঠান্ডা থাকা মানুষগুলো রেগে গেলে এরকমই তাণ্ডব লীলা চালায়। বাণী নীরবে দেখে দুর্জয়ের ধ্বংসলীলা। অপমানে থমথমে মুখশ্রী কালো হয়ে গিয়েছে ইতিমধ্যে। চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ার সুযোগ খুঁজছে কেবল, কিন্তু বাণী সেই সুযোগ দেয় না। আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। দৌড়ে কাউকে কিছু না বলে সেখান থেকে প্রস্থান করে। সাইকেলের গতি বাড়িয়ে পৌঁছে যায় বাসায়। সবার অগোচরে বাসায় প্রবেশ করতে চাইলেও হঠাৎ একজন যুবক এসে তাকে টেনে বসার ঘরে নিয়ে যায়। প্রফুল্ল গলায় জানায়, বাণীকে নিরুত্তর তাকিয়ে থাকতে দেখে যুবক হেসে জানায়। যুবকের কথা যেন বাণীর বুকে দাউ দাউ করা আগুনে কিছুটা ঘি ঢালে। তার কাছে অসহ্যকর ঠেকে সবকিছু। দুর্জয় নামক সেই ছেলে, সায়হ নামে তার এই নিজের বড় ভাই, সবার কথাগুলো যেন কেবল তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। বাণী মা বাবা ভাইয়ের আনন্দের মজলিস ছেড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। বিছানার দিকে এগোতে নিলেই তার চোখে পড়ে বিছানার এক কোণে রাখা তার কালো রঙা গিটারটা। সাথে সাথে তার মনে পড়ে যায় দুর্জয়ের বলা সেই কথাটা, তোমার গিটারের টুংটাং শব্দ, তোমার গান, এভরিথিং
about you is irritating. বাণীর দুঃখগুলো ক্রোধে রূপ নেয়। রাখবে না সেই গিটার, ছুঁড়ে ফেলে দিবে। গাইবে না আর কোনো গান, ছেড়ে দিবে চিরজীবনের জন্য। আজকের এই দিনটা সে নিজের জীবনের স্মৃতিপাতা হতে ছিঁড়ে ফেলে দিবে। আচমকা কলিং বেলের শব্দে বাণীর তন্দ্রা কেটে যায়। বেরিয়ে আসে অতীতের পাতা থেকে। পুরনো স্মৃতিচারণে তার বুক ছিঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। কিছু পাতা কখনো জীবন থেকে মুছে ফেলা যায় না। শাহরিয়ার দুর্জয় বাণীর জীবনের সেরকমই এক অধ্যায়। রোহিতের শিক্ষিকা শিখা ফারহানা 32 বছর বয়সী এক নারী। এক সন্তানের জননী এই নারী দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা। 1 মাস হয়েছে তিনি জানতে পেরেছেন এই ব্যাপারটা, সবে মাত্র 4 মাস। সামনের মাস থেকেই উনি চাকরিটা ছেড়ে দেবেন। কিন্তু এসবের মাঝে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে জানতো। বিপদ কি আর বলে কয়ে আসে? উত্তাপবিহীন দুপুরটা আজ অন্যদিনের মতো স্বাভাবিক নয়। চারিদিকের পরিবেশটা কেমন গুমোট এবং থমথমে। আব্রাহাম আর অডিটোরিয়াম রুমের দিকে পা বাড়ায়নি, তবে দূর হতে বিভিন্ন আদেশ দিয়ে চলে গেছে সে, যে আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে অন্য আতঙ্কবাদীরা। যার মধ্যে অন্যতম হলো প্রতিটা কাচের জানলা ঢেকে দেওয়া হয়েছে মোটা কাপড়ের পর্দা দ্বারা, যেন বাহির হতে কেউ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম না হয়। পুরো অডিটোরিয়ামে সবাই যখন একসঙ্গে জড়ো হয়ে বসে একে অপরকে সাহস ও ভরসা জুগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে অডিটোরিয়ামের এক কোণে মাথা নত করে অন্যদিকে ফিরে বসে আছে এক রমণী, সবার থেকে বিচ্ছিন্ন। দূর হতে সে আজ করতে পারছে সবার উদ্বিগ্ন দৃষ্টি। চোখ দুটো তার ফ্লোরের দিকে নিবন্ধ, দৃষ্টি তুলে তাকানোরও অবস্থায় নেই সে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও তার মধ্যে মৃত্যু ভয় কাজ করছে। আজ এই আতঙ্কবাদীদের হাতে প্রাণ গেলেও বুঝি তার কিছু যায় আসে না। অতিরিক্ত টেনশন এবং দীর্ঘক্ষণ নিচে বসে থাকার ফলেই বোধহয় সিথা ফারহানা তলপেটে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছেন। ব্যথাটা ক্রমশ কেবল বাড়ছে বই কমছে না। প্রেগন্যান্সির সময়টাতে প্রায় মহিলাদের একটু পর পর প্রস্রাবের চাপ অনুভব করে। মিসেস সিথাও তার ব্যতিক্রম নন। মধ্যে 2-1 বার তিনি নিজের সমস্যার কথা জানিয়ে আতঙ্কবাদীদের নিকট আবেদন করেছে যেন তাকে 2 মিনিটের জন্য ওয়াশরুমে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু হৃদয়হীন পশুগুলো ওনার আবেদন অগ্রাহ্য করে। রোনা ফারহানারও আর পিস্তলের বিরুদ্ধে গলা উঁচু করে কিছু বলার আর সাহস হয় না। কিন্তু এই পর্যায়ে তলপেটের ব্যথাটা অসহনীয় ঠেকছে তার কাছে। সইতে না পেরে আচমকা তিনি পেট চেপে ধরে তীব্র স্বরে আর্তনাদ করে ওঠে। অডিটোরিয়ামে উপস্থিত সকলের দৃষ্টি নিবদ্ধ হয় তার দিকে। একজন আতঙ্কবাদী এগিয়ে এসে প্রশ্ন করে, এই ম্যাগি, চিল্লাস কেন? একেবারে পেট বরাবর গুলি করে বিষ ব্যাটা ছুটামো। মিসেস কোনো প্রত্যুত্তর করতে পারে না, বরং চিৎকার করতে করতে একপাশে হেলে পড়লে একজন শিক্ষার্থী নিজের কোলে ওনার মাথাকে আশ্রয় দিয়ে ব্যাকুল সুরে বলে ওঠে, ম্যাম অসুস্থ, প্লিজ ওনাকে অন্তত যেতে দিন। একজন কমে গেলে নিশ্চয়ই আপনাদের বড় কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীর কথা শুনে একজন আতঙ্কবাদী ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে রাইফেলের অপর পাশের মাথা দিয়ে তার পিঠে আঘাত করে বলে, এই মাগি, খুব জবান চালাইতেছস, দিমু কাইটটা। আতঙ্কবাদীর এ আচরণে বিধয় সকলে। মুহূর্তেই এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। রুহি নীরব দর্শকের ন্যায় দেখে সেই দৃশ্য। সে অনেকটা দরজার কাছে বসেছিল। সব আতঙ্কবাদীরা যখন শিক্ষার্থীদের শাসাতে ব্যস্ত, সেই সুযোগে সবার দৃষ্টির অগোচরে রুহি অডিটোরিয়াম হতে বেরিয়ে আসে সামান্য মুক্ত অক্সিজেনের আশায়। নিঃশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে হঠাৎ করে। রুহি নিজের ইউনিফর্মের গলার কাজটা সামান্য টেনে ধরে এলোমেলো পা ফেলে লম্বা করিডোর পেরিয়ে অন্যদিকে মুড় ঘুরতে নিলেই একজোড়া হাত তাকে টেনে একপাশে নিয়ে যায়। রুহি ঝাপসা চোখে সেই হাতের মালিককে দেখতেই তার অস্থিরতার মাত্রা আরও বেড়ে যায়। আব্রাহাম চোখ কুঁচকে বলে, বেরিয়ে এসেছো কীভাবে? ওর সাহস বেড়েছে প্রতি পদে এখানে বোম সেট করা। সামান্য এদিক ওদিক হলেই তোমার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। রুহি আব্রাহামের কথায় গুরুত্ব দেয় না। সে বুক টেনে নিঃশ্বাস নিতে নিতে আবার পা বাড়াতে নিলেই আব্রাহাম ফের তার হাত টেনে ধরে। ধমকের সুরে বলে, সমস্যা কি তোমার? কি করতে চাইছো? ওয়াশরুম যাব। মিনিট এক রুহির অবস্থা পর্যবেক্ষণ করে তার হাত ধরে বলে, ছুটে পালানোর চেষ্টা করবে না।
আমি যেখানে যেখানে পা রাখবো সেই পথ অনুসরণ করে আসো। মুখে পানির ঝাপটা মারতেই সামান্য ধাতস্থ হয় রুহি। সিঙ্কের পানি ছিটে এসে তার ইউনিফর্মের অনেকটাই প্রায় ভিজে গিয়েছে, তবুও সেদিকে মাথা ব্যথা নেই তার। এতক্ষণের দলা পাকিয়ে গলায় আটকে থাকা কান্না এবার বুক ছিঁড়ে বেরিয়ে আসে। বেসিনের দুই পাশে হাতে ভর দিয়ে মাথা নত করে ফুপিয়ে কেঁদে ওঠে সে। কত রাত সে মানুষটার সাথে নিজের কলেজের প্রতিটা কোণা নিয়ে গল্প করে বেরিয়েছে সে। মন খোলা রুহি যদি ঘুণাক্ষরেও টের পেত প্রতারকটার উদ্দেশ্য, তাহলে হয়তো নিজের মুখে তালা মেরে রাখতো। এতগুলো প্রাণ আজ যে বিপদে পড়েছে, সে বিপদের একাংশের জন্য হলেও রুহি নিজেকে দায় অনুভব করছে। এতগুলো মানুষের প্রাণের দায় বয়ে তো সে পরপারেও শান্তি পাবে না, এপারের লোক তাকে লানত দিবে। সে ভাবনা মাথায় উঁকি দিতেই রুহি এবার কাঁদতে কাঁদতে কপাল চাপড়ে ওঠে। সব তার দোষ। একজন আতঙ্কবাদীকে হৃদয়ে জায়গা দেওয়ার কি কোনো শাস্তি আছে আইনে? যদি থেকে থাকে তবে সেই শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর? বাথরুমের খোলা দ্বারের সামনে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে এসে দৃশ্য দেখছে আব্রাহাম। না এগিয়ে যাচ্ছে প্রেয়সীর কান্না মুছতে, না কোনো ধরনের তারা দেখাচ্ছে। মিনিট খানেক পর রুহি নিজেই নিজেকে সামলে নেয়। রক্তিম চোখের অশ্রু মুছে পানির কলটা বন্ধ করে সে শান্ত পায়ে এগিয়ে যায় আব্রাহামের দিকে। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই রুহি তার হাত ধরে বাধা দেয়। আব্রাহাম ভ্রু কুচকে তাকাতেই রুহি অল্প ভেজা দেহটা আরেক পা এগিয়ে নিয়ে ধীর গতিতে আব্রাহামের বুকে ঠিক বা পাশটায় মাথা ঘুষল। সারা জীবন বহু পরিস্থিতির সম্মুখীন হয়েছে আব্রাহাম, কিন্তু এরকম বিস্ময়কর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। নিজের সকল কীর্তিকলাপের পর রুহির এমন কাণ্ডের কোনো অর্থবহ মানে খুঁজে পায় না সে। আব্রাহামের এসব ভাবনার মাঝেই তার বুকের বা পাশ হতে থমথমে নারীস্বর বলে ওঠে, শেষবারের মতো তোমার হৃদস্পন্দন শোনার লোভ সামলাতে পারলাম না, কিন্তু আফসোস আজকে এই বুকের মাঝে শুধু একজন প্রতারকের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি আমি। তন্দ্রা ভাবটা কেটে যেতেই বাণীর কানে ভেসে আসে আরো দু একবার কলিং বেলের শব্দ। বাণী দরজার পিখল দিয়ে তাকাতেই দেখে সকালের সেই মুখটা, সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চন। এবার আর বাণী তেমন একটা ভয় পায় না, বরং স্বাভাবিকভাবেই দরজা খোলে। ইলিয়াস কাঞ্চন কোনো ভনিতা না করে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে ওঠে, ম্যাডাম আপনার জন্য লাঞ্চ। বাণী নীরবে প্যাকেটটা নিয়ে বাহিরের দিকে উঁকি মারে। দূর হতে সে দেখতে পায় উঠোনের ওদিকটায় আরো দুজন কাঠ চেহারার যুবককে দেখা যাচ্ছে। সেই পানে তাকিয়ে থেকে বাণী ইলিয়াসকে প্রশ্ন করে, আপনারা খেয়েছেন? ইলিয়াস কাঞ্চন ইঞ্জিন দ্বারা চালিত রোবটের ন্যায় জবাব দেয়, না ম্যাডাম। বাণীর অদ্ভুত মায়া লাগে। ছেলেগুলো সকাল থেকে বাইরে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে, ওদের উঠোনে চেয়ার পেতে বসতে দিলে কেমন হয়? কিন্তু মনের ভাবনাটা আর প্রকাশ করার সাহস পায় না বাণী। এটা তার নিজের বাড়ি নয়, অন্যের বাড়ি। বাড়ির মালিকের অনুমতি ব্যতীত তার ঘরের আসবাবপত্রে হাত দিতেও বাণীর মনে সায় দেয় না। তাই সে কেবল বলে, আপনারাও খেয়ে নিন। ওকে ম্যাডাম। বাণী দরজা ভিড়িয়ে দিতে নিলেই ইলিয়াস কাঞ্চন ফের বলে ওঠে, ম্যাডাম। বাণী প্রশ্নবোধক দৃষ্টি মেলে তাকাতেই ইলিয়াস একটা খাম এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য। বাণী উৎসুক দৃষ্টি মেলে খামটা হাতে নেয়। দরজাটা লক করে সে খাম হাতে বসার ঘরে গিয়ে একটা সোফায় বসে। খামটার উপরে কিছু লেখা নেই, নাম পরিচয়হীন সম্বোধন। খামটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভাঁজ করা সফেদ কাগজ। বাণী ধীর হাতে কাগজের ভাঁজ খোলে। সঙ্গে সঙ্গে সে দেখতে পায় সম্পূর্ণ কাগজ জুড়ে বহু পরিচিত একজন হাতের লেখা। বাণী নীরবে পড়তে শুরু করে, বাণী তালুকদার। এই মুহূর্তে হেডকোয়ার্টারে একটা নীরব রুমে এই কাগজ এবং কলম হাতে বসে আছি আমি। যুদ্ধের ঘণ্টা বেজেছে। সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনে পড়ল তোমার সঙ্গে একটা জরুরি হিসেব মেটাতে হবে আমায়। সেজন্য ঘড়ি ধরে ঠিক 5 মিনিট সময় চেয়ে নিয়ে এই নীরব রুমে ছুটে এসেছি। কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসেছি। 11 বছর আগে স্কুল ব্যাকফিল্ডের বাস্কেটবল কোর্টে দাঁড়িয়ে আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম। যথেষ্ট দুর্ব্যবহার করেছি সেদিন তোমার সাথে। এই উপলব্ধিটা আমি সেদিনই করতে পেরেছিলাম, কিন্তু তোমার সাথে আর কখনোই আমার দেখা হয়নি, না পেয়েছি ক্ষমা চাওয়ার সুযোগ। তাই আজ বলছি আমার সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। বাণী, এই 11 বছরে বহু কিছু বদলেছে। দুটো আলাদা পথের পথিক আমরা, কিন্তু দেয়ার ইজ সামথিং লাইক কল্ড ডেস্টিনি।
আলাদা পথের দুই পথিক হওয়া সত্ত্বেও মহান আল্লাহ বারবার আমাদের এক মোড়ে এনে সাক্ষাৎ ঘটিয়ে দিচ্ছে। বিষয়টা নেহাতি কাকতালীয় নাকি ওনার মর্জি তা আমার জানা নেই। যেখানে যাচ্ছি সেখান থেকে ফেরার সম্ভাবনা কতটুকু, কত দূর তাও আমার জানা নেই। কিন্তু যদি আল্লাহ হায়াত রাখেন এবং আমি ফিরে আসি, তবে আমি নিজের প্রশ্নের উত্তর আদায় না করে তোমাকে যেতে দিব না। আর থাক, আমার 5 মিনিট প্রায় ফুরিয়ে এলো, তাই এখানেই এই চিঠির সমাপ্তি টানছি। ইতি মেজর শাহরিয়ার দুর্জয়। টানা হাতের লেখার ছোট ছোট শব্দগুলোই আরো একবার চোখে খোলায় বাণী। তার যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খুব। দুর্জয় ক্ষমা চেয়েছে। আত্মগরিমায় ভরপুর মানুষরা ক্ষমা চাইতেও জানে। অবশ্য এই সরিটা কি আসলেই গুরুত্বপূর্ণ ছিল? বাণীর তো মনে হয় না। তার মনে হয় দুর্জয়ের 11 বছর আগে বলা প্রতিটা কথা যথার্থ ছিল। আপন ভাবনাগুলো একপাশে রেখে বাণীর মস্তিষ্কে হঠাৎ বেজে ওঠে দুর্জয়ের লেখা চিঠির 3টি শব্দ। যুদ্ধের ঘণ্টা বেজেছে। কিসের যুদ্ধ? বাণী দ্রুত বসার ঘরে একবার চোখ বোলায়। একটা ছোট বেতের টেবিলের ওপর হতে রিমোটটা হাতে নিয়ে টিভি অন করে, কিন্তু বেচারি নিরাশ হয়। টিভিতে ডিশের লাইনের সংযোগ নেই। বাণী রিমোট ছেড়ে দ্রুত উঠে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে বাইরে উকি দিয়ে মৃদু কম্পিত গলায় ডাকে, ইলিয়াস কাঞ্চন। ডাকতে দেরি, কিন্তু বান্দার হাজির হতে দেরি হয় না। রোবটের ন্যায় জবাব দেয়, জি ম্যাডাম, বলুন। এই বাসায় টিভিতে কেবল কানেকশন নেই, তাই নিউজ দেখতে পারছি না। বাইরে কিসের যুদ্ধ চলছে, কি হয়েছে আমাকে বলবেন? ইলিয়াস কাঞ্চনকে ভাবুক দেখায়। চট্টগ্রাম শহরের বুকের কালো অধ্যায়ের কথা ম্যাডামকে জানানোর আগে কি একবার স্যার অনুমতি নেওয়া উচিত? কিন্তু সেই অনুমতি চাওয়ার সুযোগ তো আপাতত নেই। ভাবুক কাঞ্চন ফের তাকায় উদ্গ্রীব বাণীর মুখ পানে। নীরব অডিটোরিয়ামে হুটহাট শোনা যাচ্ছে ক্ষীণ ফুপিয়ে কান্না করার শব্দ, কিন্তু তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। তার পূর্বেই অস্ত্রধারী আতঙ্কবাদীরা অস্ত্রের বলে শেষ স্বর মাটি চাপা দিয়ে দিচ্ছে। ভয়ে আতঙ্কিত মুখগুলো যখন প্রাণ শঙ্কায় ভীত, তখন সেই অডিটোরিয়ামের এক কোণে নির্জীব এক নারীদেহ অসাড় হয়ে ফ্লোরে পড়ে রয়। চেতনাহীন সেই রমণীকে দূর হতে অতি সাবধানে পর্যবেক্ষণ করে চলেছে একজোড়া তীক্ষ্ণ এগল চোখ। এই মেয়েটাও ভীত, অন্য সবার মতো দুর্বল। না হয় সামান্য এক ফোপানোর দৃশ্য দেখে কেউ জ্ঞান হারায় নাকি? আব্রাহাম নিজের দৃষ্টি রুহির উপর থেকে সরিয়ে তাকায় অডিটোরিয়ামের ডান পাশে, যেখানে একটা নিথর লাশ পড়ে রয়েছে। লাশটা আর কারো নয়, বরং শিখা ফারহানার। ভদ্রমহিলা পেট ব্যথায় তীব্র চেঁচামেচি করছিল। আব্রাহামের দলের এক রাগচটা সদস্য, যার নাম মুবিন, সে মহিলার সেই চেঁচামেচি সহ্য করতে পারেনি। সোজা ধারালো এক অস্ত্র হাতে নিয়ে এসে মহিলার পিঠে ও বুকে দুটো কোপ বসায়। আব্রাহাম তখন কেবল রুহিকে নিয়ে অডিটোরিয়ামের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। এরকম এক দৃশ্য দেখে দুজনেই বাকরুদ্ধ হয়ে পড়ে। আব্রাহাম দৌড়ে এগিয়ে যায় মুবিনের দিকে এবং রুহির মস্তিষ্ক এই ধাক্কা সামলাতে না পেরে নিশ্চল হয়ে যায়। দরজার সামনেই জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। রুমে উপস্থিত সকল শিক্ষার্থী নিজেদের শিক্ষিকার প্রতি সে নৃশংসতার সাক্ষী হয়। দু একজন গা গলিয়ে উক্ত জায়গায় বমি করে দেয়। সকল হোস্টেজের মনেই তখন প্রতিধ্বনি হচ্ছে একটাই কথা, এরকম ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার থেকে মৃত্যুবরণ করায় ঢের সহজ। আব্রাহাম মুবিনকে থামাতে গেলে তাদের হাতাহাতির মাঝে মুবিন আরও একটা কোপ বসায় রুনা ফারহানার পেটে। তবে এবারের কোপটা রুনা ফারহানার গলার কাছটায় লাগে। মুহূর্তেই দেহটা ঝাঁকি তুলতে তুলতে সকলের সামনে নিশ্চুপ হয়ে যায়। সেই থেকে যে রুহি জ্ঞান হারিয়েছে, এখনও তার জ্ঞান ফেরেনি। অবশ্য আব্রাহাম কাউকে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করার আদেশও দেয়নি। হৃদয়বান দুর্বল মেয়েটার প্রতি এটা আব্রাহাম যেন কোনো দয়া করল। আব্রাহাম মনে মনে শোধায়, ঘুমাও তুমি রুহি, তুমি ঘুমাও রুহি। এই তাণ্ডব লীলা সচক্ষে সহ্য করতে পারবে না তুমি। তোমার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না আজ। কলেজ এরিয়ার চারদিকটা সম্পূর্ণভাবে সামরিক বাহিনী নিজেদের অধীনে নিয়ে এসেছে। এই এরিয়ার ধারে কাছেও কোনো সাধারণ মানুষ কিংবা সাংবাদিকদের আনাগোনার সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও হোস্টেসদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়ে কান্নার রোল জুড়ে বসেছে, তবে তাদের সামলানোর দায়িত্বটা দেওয়া হয়েছে পুলিশের কাঁধে। কিছু সংখ্যক পুলিশ যেখানে সান্ত্বনামূলক কথা দ্বারা তাদের শান্ত রেখে সাহস জোগানোর চেষ্টা করছে, সেখানে অন্য প্রান্তে কিছু সংখ্যক পুলিশ চামারের ন্যায় আচরণ করছে তাদের সঙ্গে। এরই মাঝে রয়েছে সাংবাদিকদের ভিড়, যারা সন্তানের প্রাণ আশঙ্কায় ভীত বাবা মা প্রতিটি ক্যামেরা
তা ছড়ে যাচ্ছে অদ্ভুত সব প্রশ্ন। আপনার কি মনে হয় ভিতরে আপনার সন্তান কি অবস্থায় আছে? আপনার কি নিজের সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়েছে? টিভি নিউজ চ্যানেলের দিকে স্থির একজোড়া দৃষ্টির মালিক তীব্র ঘৃণা মিশ্রিত স্বরে বলে ওঠে, কি অদ্ভুত কাণ্ডজ্ঞানহীন প্রশ্ন। চৌধুরী নিবাসের প্রায় সকল সদস্যরাই আজ বাসায় উপস্থিত। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা নিউজ দেখার পরে তরি রশিদ বাদে আর কেউই বাসা থেকে বের হয়নি। টিভির সামনে বসে থাকা সকলে পার্থ মুনতাসির চৌধুরীর বলা কথাটার গভীরতা উপলব্ধি করে। এই তো বেশি দিন না, ক্যালেন্ডারের পাতা উল্টে কেবল 6 মাস পিছিয়ে গেলেই এরকম একটা দিনের সাক্ষী হয়েছিল তারা, যখন তাদের ঘরের ছেলে এবং ছেলে সমতুল্য মেয়ে জামাই আতঙ্কবাদীদের কবজায় বন্দী ছিল। সেদিন চৌধুরী এবং রশিদ পরিবারের সকলেও এদের মতো নিজেদের সন্তানকে অক্ষুণ্ণ অবস্থায় ফিরে পাওয়ার প্রার্থনায় মশগুল ছিল। আফজাল চৌধুরী মনে মনে মানত করেছিলেন যে ছেলে দুটোর জন্য সদকা হিসেবে মসজিদে এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। তুর্য ও সোফন যেদিন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে, সেদিন আফজাল সাহেব নিজের মনের সুপ্ত মানব পূরণ করেছিলেন। লিভিং রুমের এক পাশে একটা সোফায় বসে থাকা সোফন সবার অগোচরে নীরবে সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে ফিরে এসে দরজাটা ভেতর থেকে লক করে অতি গোপন এক স্থান হতে বের করে উচ্চপদস্থ একজন সম্মানিত ব্যক্তি হতে পাওয়া একটা চিঠি, যেখানে লেখা রয়েছে, শোভন মুহতাসিম চৌধুরী, আমি যখন এই চিঠি লিখছি তখন আপনি হাসপাতালে জীবন মরণের পাঞ্জা লড়ছেন। অফিসার শোভন, বিশ্বাস করুন, যখন আমাকে এই মিশনের দায়িত্ব অর্পণ করা হয় এবং আমি হস্টেজ লিস্টে আপনার নামটা দেখি, তখন আমি বাকহারা হয়ে পড়ি। এই তো কিছুদিন পূর্বেই তো আমাদের দেখা হলো। তরতাজা এক প্রাণকে আমি এমন এক কেস নিয়ে তদন্ত করতে দেখি, যেই কেসকে উপর মহল হতে অপ্রয়োজনীয় বলে বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছিল, কিন্তু আপনি সেদিন সেই আদেশে তোয়াক্কা করেননি। দুর্দম্য সাহস নিয়ে একাই কেসটার ছক কষতে শুরু করেন। সকল অর্ডারের বিরুদ্ধে গিয়ে। আমার বিশ্বাস আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। নিজের পরিবারের জন্য আপনি সুস্থ হবেন। এই দেশের বুকে একজন শোভন মুহতাসিমের প্রয়োজন বলেই আপনি সুস্থ হবেন। এই চিঠিটা পড়ার জন্য হলেও আপনাকে সুস্থ হতে হবে। আপনি চিন্তা করবেন না, এই কেসটা আমি এখানেই ছেড়ে দেব না। এই কেসের সাথে জড়িত প্রতিটা কেঁচোকে তাড়া করব। তারা যেই গর্তেই গিয়ে লুকিয়ে থাকুক না কেন, আমি সেই গর্ত খুঁড়ব প্রয়োজনে। ইনশাআল্লাহ গর্ত হতে কেঁচো ও সাপ দুটোকেই বের করতে সক্ষম হতেই হবে। কারণ যেখান থেকে শোভনদের দায়িত্বে রীতি ঘটে, সেখান থেকেই দুর্জয়দের সেই দায়িত্বের ভার বইতে হয়। মে আওয়ার কান্ট্রি লিভ লং। ইতি মেজর শাহরিয়ার দুর্জয়। সম্পূর্ণ চিঠিটা একবার চোখ বুলিয়ে শোভন জানলা দিয়ে একবার বাইরে তাকায়, বিড়বিড়িয়ে বলে, আল্লাহ আপনার সহায় হোক মেজর দুর্জয়। সামরিক বাহিনীর জিপে করে ডু নট ক্রস দ্য লাইন এর সীমানা অতিক্রম করে ভেতরে প্রবেশ করে স্পেশাল টিমের সদস্যরা। সামরিক বাহিনীর দখলে কলেজ সীমানার বাইরে টানানো তাঁবুর ভেতর প্রবেশ করতেই তাদের দেখা হয় সেখানে দায়িত্বে থাকা বাকি সেনা সদস্যদের সঙ্গে। মেজর দুর্জয় রেডিও ইঞ্জিনিয়ারের টেবিলের কাছে এগিয়ে যেতে যেতে প্রশ্ন ছুড়ল, টিল নাও এনি নেগোসিয়েশন করা সম্ভব হয়েছে? নো স্যার, টেররিস্টরা আমাদের কোনো কথায় বিপরীত ছাড়া দেয়নি। তারা সম্ভবত নেগোসিয়েশন করতে ইন্টারেস্টেড না, ঠিক গতবারের মতো। উত্তর শুনে দুর্জয় কানে হেডফোন গুঁজে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু আশানুরূপ কোনো লাভ হয় না এতে। কারণ কলেজ ভবনের কাছে গিয়ে রেডিও সিস্টেম ইনস্টল করা সম্ভব হয়নি। আতঙ্কবাদীদের গুলি ছোড়ার সম্ভাবনা রয়েছে। তাঁবুতে উপস্থিত 7 লেফটেন্যান্টের মধ্যে সাইফ ফিসফিসিয়ে বলে ওঠে, খালি যদি কর্নেল স্যারের অর্ডার না থাকতো তাহলে আমি এক্ষুনি ভিতরে গিয়ে সবগুলো বাঙ্গির পুতুরে পুঁতে রেখে আসতাম। সাইফের কথা বাকি 6 জনের কানে পৌঁছায়, কিন্তু তারা কোনো জবাব দেয় না। দুর্জয় সম্পূর্ণ সিচুয়েশন অবজার্ভ করে নিজের পকেট হ্যান্ডহেল্ড ট্রান্সরিভার বের করে। মুহূর্তেই হেডকোয়ার্টারে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা এবং আরও উচ্চপদস্থ কর্নেলদের সঙ্গে কানেক্টেড হতেই দুর্জয় তাদের এখানকার সিচুয়েশন অ্যানালাইসিস সম্পর্কে জানায়। দুর্জয় সাহস নিয়ে বলে, স্যার অর্ডার দিন, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান ম্যাপ রেডি করেছি ভেতরে প্রবেশ করার।
কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের কথায় বাগড়া দিয়ে বলে, নো দুর্জয়, এখন ভিতরে প্রবেশ করা মোটেই ঠিক হবে না। এখান থেকে যেই প্ল্যান ম্যাপ রেডি করে তোমাদের পাঠানো হয়েছে, কেবলমাত্র সেই অনুযায়ী তোমরা কাজ করবে। স্যার, 87 জন হস্টেজ এই মুহূর্তে প্রাণ ভয়ে তটস্থ হয়ে রয়েছে ওই কলেজের ভেতর। সন্ধ্যা গড়িয়ে রাত আসার অপেক্ষা করলে খুব দেরি হয়ে যাবে। আর তাছাড়াও রাতের অন্ধকারে পাওয়ার সাপ্লাই কেটে ভেতরে প্রবেশ করাটাও সেফ না। ভবনের কোথায় কোথায় বিপদ ওত পেতে রয়েছে আমাদের জানা নেই। আমার টিম মেম্বারদের সেফটি আর থাকবে না তাতে। কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের কথার পিঠে তেতে ওঠে। ডোন্ট ফরগেট ইউর আইডেন্টিটি দুর্জয়, ইউ আর আ সোলজার। তোমার একমাত্র কাজই হচ্ছে অর্ডার মানা, আর আমাদের অর্ডার সব সময় দেশ ও জাতির সুরক্ষার উদ্দেশ্যেই হয়ে থাকে। আর ইউ আর টকিং অ্যাবাউট দ্য লেফটেন্যান্ট সেফটি? তোমার কি মনে হয় ইট ইজ অ্যাবাউট দেয়ার লাইফ? হোস্টেসদের উদ্ধারের জন্য জীবন দিতে হলেও ওরা দিবে। এ নিয়ে এত ভাবাভাবির কি আছে? আর হ্যাঁ, তবুও যদি তুমি এই বিষয়ে ভাবতে চাও, তাহলে আমাকে এই মিশনের দায়িত্ব অন্য কারো হাতে দিতে হবে। জুবায়ের শিকদারের বলা কথাগুলো পৌঁছায় তাঁবুতে উপস্থিত সকলের কানে। দুর্জয়ের রাগে শরীর কাঁপছে। সচরাচর সে সর্বদাই নিজের উচ্চ পদস্থ সকলকেই সম্মান করে, যদি সে সম্মানের যোগ্য হয়। কিন্তু এই কর্নেল জুবায়ের শিকদারের প্রতি দুর্জয়ের একরাশ বিরক্তি ও রাগ জমা রয়েছে। স্বাধীনতার পরে এই দেশের মাটিতে এভারভিউ রেস্টুরেন্টের সেই টেরোরিস্ট অ্যাটাকের ঘটনাটা ফার্স্ট হোস্টেস কেস ছিল। সামরিক বাহিনীর জন্য একটা হোস্টেস সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য যেরকম বুদ্ধিসম্পন্ন হতে হয়, তার লেশমাত্র কর্নেল জুবায়ের শিকদারের মধ্যে খুঁজে পায় না দুর্জয়। কিন্তু এই ব্যাপারে বিন্দুমাত্র টু শব্দ করার সাহস দেখাতে গেলেই জুবায়ের শিকদার অতি কৌশলে বুঝিয়ে দেয়, আমরা অর্ডারের বাইরে গেলে তোমার চাকরির বিপদে পড়বে মেজর দুর্জয় শাহরিয়ার। দুর্জয় কিছু বলতে নিবে, তার পূর্বেই হ্যান্ড হেল্প ট্রান্সরিভার খ্যাত ওয়াকিটকির অপর পাশ হতে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা বলে ওঠে, ফলো দ্য অর্ডার মেজর দুর্জয়। বাট স্যার, আই সেড ফলো দ্য অর্ডার মেজর দুর্জয়। এবার কিছুটা তেজ মিশিয়েই কথাটুকু বলে জুলফিকার। কর্নেল জুবাইরের অর্ডারের সঙ্গে সে নিজেও সম্পূর্ণ একমত নয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। দুর্জয়কে এমন কোনো কাজ করার সুযোগ দিবে না সে, যাতে দুর্জয়ের চাকরির হুমকিতে পড়ে। তাই সে পিতৃস্নেহতুল্য অনুভূতি হতেই তিনি দুর্জয়ের মঙ্গলের জন্যই এমন কঠোর আচরণ করে। দুর্জয় শক্ত গলায় জবাব দেয়, রজার দ্যাট স্যার। হ্যান্ড হেল্প ট্রান্সিভারটা ডিসকানেক্টেড করে দুর্জয় মিনিট এক পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। চোখ বুঝে বড় বড় নিঃশ্বাস ছেড়ে সে নিজের রাগটা ধাতস্থ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে সে রাগে হাতের কাছের একটা পানির বোতল তুলে মেঝেতে আছাড় মারে। তার এহেন আচরণে কেঁপে ওঠে তাঁবুতে উপস্থিত সকলে। দুর্জয় কারো দিকে না তাকিয়ে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে, প্রস্তুতি নাও, আমরা সন্ধ্যার পর ভবনে প্রবেশ করব। সকাল থেকে বাড়িটা মাথায় তুলে রেখেছে বনি, না মুখে তুলেছে দানা পানি, না তোয়াক্কা করছে কারো অনুনয়। কেবল একটাই কথা তার, মাম্মাকে চাই। হিরণ গত রাত হতে এখনো বাড়ি ফিরেনি, কোথায় নিরুদ্দেশ হয়েছে কে জানে। তবে হিরণ যদি বাড়ি ফিরে শোনে তার মেয়ে সকাল থেকে অভুক্ত, তাহলে যে কি অবস্থা হবে তা ভাবতেই রাধুনী লিজা ভয়ে তটস্থ হয়ে যায়। তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন বাচ্চাটাকে খাওয়ানোর। এক পায়ে দাঁড়িয়ে থেকে একের পর এক বনির সকল প্রিয় খাবার রান্না করে মুখের সামনে নিয়ে ধরেছেন, কিন্তু বনি তা মুখে তো তোলেইনি, উল্টো আরও রাগ করে দুপুর থেকে নিজের রুমের দরজা ভেতর থেকে লক করে বসে আছে। লিজা বনির রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলে, বহি মামুনি, দরজা খুলো, মাম্মা এসে পড়েছে তো। এরকম করলে মাম্মা কষ্ট পাবে। লায়ার্স, মাম্মা পাপা আসবে না? কেন আসবে না? তোমাকে রেখে ওনারা কোথায় যাবে? তাহলে সকাল থেকে কেউ একবারও আমার সাথে ফোনে কথা বলেনি কেন? বনির এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না লিজা। সে কিভাবে জানবে স্যার আর ম্যাডাম নিজেদের মেয়ের সাথে কেন কথা বলছে না? এক চাপে সারা দিন এই বাচ্চা মেয়েটা পেছি দৌড়ে লিজা ক্লান্ত, তার ধৈর্য শক্তিও আর মানছে না।
তিনি শেষবারের মতো ক্লান্ত গলায় বলেন, বের হো মামনি, তোমার পাপা খুব রাগ করেছে, তোমার পাপা খুব রাগ হবে। বনি এবার আর কোনো জবাব দেয় না। লিজা আরো কিছুক্ষণ অপেক্ষা করে। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে সে ক্লান্ত পায়ে দোতলা থেকে নিচে নেমে আসে। যা হওয়ার হবে, তার পক্ষে আর সম্ভব নয় এই বাচ্চার পেছনে দৌড়ানো। গর্জন তোলা সমুদ্রের ধারে নীরবে বসে আছে হিরণ। অনিমেষ চেয়ে আছে দূর সমুদ্রের জলরাশির পানে। কেন জানি মনে হচ্ছে এবার বাণীকে খুঁজে পাওয়া এতটা সহজ হবে না। আগের দুবার বাণী একা পালিয়েছিল, এবার কারো সঙ্গে পালিয়েছে। সেই কেউটা যে সাধারণ কেউ নয় তা বুঝতে মোটেও অসুবিধা হচ্ছে না হিরণের। সাধারণ কেউ হলে নিশ্চয়ই এইভাবে সব প্রমাণ মিটিয়ে পালাতে পারত না। গভীর ভাবনার অতলে ডুবে থাকা হিরণকে কাজ হতে দেখছে ইবাদ। গতরাত হতে এক মুহূর্তের জন্য সে হিরণকে একা ছাড়েনি। এই শান্তশিষ্ট স্যারকে তার মোটেও ভালো লাগছে না। হিরণের স্বভাব অনুযায়ী এতক্ষণে 10-12টা লাশ ফেলে দেওয়ার কথা, কিন্তু হিরণ সেরকম কিছুই করছে না। কেবল শান্ত গলায় বাণী ম্যাডাম আর তার সাহায্যকারীকে খুঁজে বের করার আদেশ দিয়েই এই সমুদ্র পাড়ে এসে বসে আছে। ইবাদের ভাবনার মাঝেই হিরণ আচমকা মৃদু হেসে বলে ওঠে, বাণীকে আমি নিজের করেছি, কিন্তু বাণী আমার হয়নি। হিরণের কথার ধরন দেখে ইবাদের বড্ড মায়া হয়। সে মানছে তার স্যার খারাপ, কিন্তু ম্যাডামকে একটু কনসিডার করতে পারতো না? স্যারের অনুভূতিকে সামান্য মূল্যায়ন করতে পারতো না? ইবাদ নিশ্চিন্ত বাণী ম্যাডামের এক কথায় স্যার দুনিয়ার উপর করে দেওয়ার আগেও স্যার দ্বিতীয়বার ভাববে না। ইবাদের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। সে কল রিসিভ করতেই অপর পাশ হতে বলা কথা শুনে ফোন কানে ধরে চিন্তিত গলায় হিরণের উদ্দেশ্যে বলে, স্যার, বনি দুপুর থেকে রুমের দরজা লক করে বসে আছে। গত 1 ঘন্টা ধরে ওর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। প্লিজ চলুন। মেয়ের কথা শুনতেই যেন হিরণ সম্বিত ফিরে পায়। দ্রুত পায়ে উঠে গাড়ির দিকে এগিয়ে যায়। বাণীর ভাবনায় সে এতটা বিভোর হয়েছিল যে নিজের মেয়ের কথা ভুলেই গিয়েছিল সে। হিরণ ফ্রন্ট সিটে উঠে বসতে বসতে আদেশের গলায় বলে, দ্রুত চালাও, আমার মেয়ে অপেক্ষা করছে। সন্ধ্যা সবে নামলো বলে অডিটোরিয়ামের মেঝেতে বসে থাকা ভীত সন্ত্রস্ত মেয়েগুলো আর সহ্য করতে পারছে না এই জীবন মরণক্ষণ। তবুও তাদের ঠোঁট চেপে এই পরিস্থিতি সহ্য করতে হচ্ছে, কারণ তারা কেউই তাদের শিক্ষিকা রুনা ফারহানার মতো করুণ পরিণতি চায় না। পুরো বিকেল জুড়ে আব্রাহাম ছাদের চিলেকোঠার ঘরের জানলা দিয়ে বাইরে আর্মিদের অবস্থান পর্যবেক্ষণ করেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোনো আর্মির মতিগতি সে ঠিক ঠাউর করতে পারেনি। এদের যেন হোস্টেসদের জীবন নিয়ে কোনো চিন্তাই নেই, না আছে আতঙ্কবাদীদের মারার কোনো তারা। সবটা পরখ করে অডিটোরিয়ামের দিকে পা বাড়ায় সে। অডিটোরিয়ামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার চোখে গেল রুমের এক কোণে। মুহূর্তেই তার ভ্রু কুঁচকে গেল। উক্ত কোণের মেঝেটা খালি দেখিয়ে সে সঙ্গে সঙ্গে রুমে উপস্থিত সকল মেয়ের মুখ পানে চায়। এত মুখের ভিড়ে ভীত দুর্বল মেয়েটার মুখ না দেখিয়ে সে আগ্রহী গলায় অডিটোরিয়ামে উপস্থিত একজন আতঙ্কবাদীকে প্রশ্ন করে, এই কোনায় যে সেন্সলেস মেয়েটা ছিল ও কোথায়? উক্ত আতঙ্কবাদীর মুখের কোণে বিশ্রী হাসি ফুটে ওঠে। সে বেশ রসালো গলায় বলে, মুবিনের খিদা লেগেছিল খুব, টসটসে মাল দেখা আর লোভ সামলাইতে পারে নাই, খাইতে নিয়ে গেছে। আব্রাহাম রাগে বিস্ময়ে বিমূঢ় হয়। কেবল এক প্রহরের জন্য একা রেখে গিয়েছিল, আর এই সুযোগটাই লুফে নিয়েছে মুবিন। আব্রাহাম লম্বা নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে, কোথায় নিয়ে গেছে? প্রশ্নটা করলেও আর উত্তরের অপেক্ষায় দাঁড়ায় না আব্রাহাম। রাইফেল হাতে দ্রুত কদমে বেরিয়ে যায়। তাদের মধ্যের কথোপকথন শুনতে পায় অডিটোরিয়ামে উপস্থিত বাকি মেয়েরা। তাদের মধ্যে কিছু মেয়ে এরকম কথা শুনে ভয়ে তটস্থ হয়ে ওঠে। তার মানে লোকগুলো শুধু খুনি নয়, বরং মেঘ খেকেও। কিছু মেয়ে যখন নিজ সম্ভ্রমের চিন্তায় ব্যস্ত, তখন বাকি মেয়েরা মনে মনে খুশি হয়। রুহি নামক ওই মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। একজন আতঙ্কবাদীর সাহায্যকারীর সাথে এরকম ঘটনায় তারা মোটেও চিন্তিত নয়। কলেজ ভবনের ভেতরে সম্পূর্ণ দোতলাটা তন্ন তন্ন করে খুঁজেও রুহি কিংবা মুবিনকে না পেয়ে আব্রাহাম দ্রুত 3য় তলায় যায়। তখনই তার কানে ভেসে আসে 3য় তলার করিডোরের শেষ মাথায় অবস্থিত ক্লাসরুম হতে ক্ষীণ মেলি কান্নার সুর। আব্রাহাম দ্রুত পায়ে দৌড়ে সেই ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ভেতরে প্রবেশের সুযোগ নেই। দরজাটা ভেতর থেকে লক করা।
আব্রাহাম ক্লাসরুমের জানলার থাই গ্লাস দিয়ে ভেতরে তাকাতেই তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে চিৎকার করে মুবিনের নাম ধরে ডাকে। মুবিনের কানে সেই ডাক পৌঁছায় না। আব্রাহাম একটা লম্বা নিঃশ্বাস টেনে দরজার সামনে গিয়ে জোরালো পায়ে লাথি বসায়। একবার, দুবার, তিনবার, পরপর কয়েকটা লাথি দরজায় পড়তেই বিশাল কাঠের দরজার ছিটকিনি ভেঙে খুলে পড়ে। খুলে যায় দরজা। মুবিন উঠে দাঁড়াবে তার পূর্বেই তার ঘাড়ের কাছে শক্তপোক্ত একটা হাতের থাবা পড়ে। এক টানে তাকে সোজা করে দাঁড় করিয়ে আব্রাহাম এলো পাথারে ঘুষি মারতে শুরু করে। অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর এই জায়গায় ফুসনি করতে নিয়ে আসছি? মাইয়া মানুষ দেখলে লোক সামলাতে পারস না? সালা কি পোলা, কই হাত দিছিস তুই? তুই এত বড় করে হয়ে গেছে? কথাটা বলেই মুবিনের নাক বরাবর আরো তিনটা ঘুষি বসায় আব্রাহাম। আচমকা আঘাতে মুবিন প্রথমে নিজেকে সামলাতে না পারলেও এই পর্যায়ে এসে সেও আর চুপ থাকে না, বরং আব্রাহামকে প্রতিরোধ করতে তার পেট বরাবর ঘুষি মারে। দাঁত কিরমিরিয়ে বলে, তোর এত দরদ কেন? এই ম্যাগির জন্য পীড়িত উতলায় পড়তেছে, মায়ায় পড়ছস? মুবিনের প্রশ্নের কোনো উত্তর দেয় না আব্রাহাম। সে আপাতত নিজের মধ্যে নেই। অতি রাগে সবসময় তার শরীর কাঁপে, এখনও তাই হচ্ছে, কিন্তু সেদিকে তোয়াজ্ঞা করে না আব্রাহাম। হুশ জ্ঞান খুইয়ে সে ঘাত প্রতিঘাতের খেলায় মগ্ন হয়। দুজনের সাপে নেউলে মারামারির মাঝে ক্লাসরুমের একটা টেবিলের নিচ হতে কান্না দমানোর জন্য নাক টানার শব্দ শোনা যায়। মুহূর্তেই আব্রাহামের দৃষ্টি স্থির হয় সেই পানে। ভীত রুহি হাঁটুতে মুখ গুজে গা কাঁপিয়ে ফুপিয়ে কান্না করছে। একদিনে পরপর এতগুলো ঘটনা ওকে ট্রমাটাইজ করে তুলেছে। প্রতারণা, চোখের সামনে খুন হতে দেখা এবং সবশেষে মোলেস্টিংয়ের শিকার হওয়া। আজকের মতো আর কি বাকি আছে তার জীবনে ঘটার? আব্রাহাম এক পলক রুহির অবয়ব দেখে, অতঃপর মুবিনের ডান হাতের মুঠোয় পেঁচানো রুহির ইউনিফর্মের উপরের ক্রসবেলটা টেনে নিজের হাতে নিয়ে তা দ্বারা মুবিনের গলা পেঁচিয়ে ধরে। চোখের পলকেই মুবিনের নড়াচড়া করার সব পথ বন্ধ করে দিয়ে নিজের পাশের চেয়ারের দিকে তাকায় সে। চেয়ারটার ওপর একটা পিস্তল, একটা চাপাটি ও মুবিনের গায়ের শার্টটা রাখা। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে এক হাতে চাপাটিটা তুলে নেয়। তা দেখে মুবিন চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার দীর্ঘস্থায়ী হয় না। তার পূর্বেই আব্রাহাম নিজের হাতের চাপাটি মুবিনের গলায় চালায়। অদ্ভুত গড়গড় শব্দে রুহি কান্না চাপিয়ে সামান্য মাথা তুলে তাকাতেই তার সম্পূর্ণ শরীর গুলিয়ে ওঠে। আরও একটা খুনের সাক্ষী হয় সে। এইবারের খুনটা আরও বেশি ভয়াবহ। আব্রাহামকে দেখতে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। তার মুখভাব দেখে রুহির তাকে চিনতে কষ্ট হচ্ছে। যে মুখের সরল হাসি দেখে রুহির কিশোরী মনে প্রেমের তুফান উঠত, আজ সেই মুখ দেখেই রুহির ভয় হচ্ছে। আব্রাহামের হাত সম্পূর্ণ রক্তে মাখামাখি হয়ে আছে। রুহির মস্তিষ্কে সূক্ষ্ম চিনচিনে ব্যথা হচ্ছে। সে ফের মাথা হাতুতে গুজে আরও একটু ভেতরের দিকে চেপে বসে। মুবিনকে সম্পূর্ণ শেষ করেই শান্ত হয় আব্রাহাম। তাজা রক্তে সম্পূর্ণ ফ্লোর ভেসে যাচ্ছে। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে হাতের চাপাতিটা রেখে চেয়ারের ওপর থাকা মুবিনের শার্টের নিজের হাতের রক্ত যতটুকু সম্ভব মুছে নেয়। দুদণ্ড অপেক্ষা করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায় দূরের টেবিলের নিচে বসে থাকা ভীততন্ত্র রুহির কাছে। কোনো ভনিতা না করে রুহির ডান হাতের কবজি ধরে এক টানে তাকে টেনে টেবিলের নিচ থেকে বের করে আনে। রুহি চোখ খিচে বন্ধ করে রেখে অস্ফুটে উচ্চারণ করে, লাশ? আমি তাকাবো না। আব্রাহাম তাকিয়ে দেখছে রুহিকে। মেয়েটা নিজের মাঝে নেই আপাতত। আব্রাহাম অতি নীরবে নিজের গায়ের কালো টি শার্টের ওপর পরিহিত কালো জ্যাকেটটা খুলে রুহির কাঁধে চাপিয়ে দিয়ে তার হাত চেপে ধরে শান্ত গলায় বলে, চলো। তাজা রক্তের গন্ধ হতে দূরে আসতেই আব্রাহাম বলে ওঠে, চোখ খোলো। রুহি জোরে জোরে মাথা ঝাঁকিয়ে না বলে। সে চোখ মেলে তাকাবে না, কোনো মতেই তাকাবে না। আব্রাহাম এবার থমকে ওঠে। চোখ খুলতে বলেছে রুহি। আব্রাহামের ধমকে রুহি আবার কেঁদে ফেলে বলল, সব দুঃস্বপ্ন নয় কেন? আমার দিকে তাকাও রুহি, তাকিয়ে দেখো এখানে আমি ছাড়া কেউ নেই। রুহি এবার চোখ মেলে তাকায়। অশ্রু জর্জরিত চোখ মেলে দেখে চারদিকটা। আসলে এই ক্লাসরুমে এখন সে আর আব্রাহাম ব্যতীত কেউ নেই। এই বিষাক্ত পরিবেশ আর সহ্য হচ্ছে না রুহির। এই ট্রমার বার বয়ে বেড়ানো সম্ভব না আর তার পক্ষে। সে হাঁটু ভেঙে আব্রাহামের সামনে বসে আকুতি করে,
মেরে ফেলবে আমাকে? মেরে ফেলো প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। রুহির আগতি আব্রাহামের মন ছুঁতে পেরেছে কিনা তা বোঝা গেল না। আব্রাহাম কিছু বলতে নিবে তার পূর্বেই আচমকা সম্পূর্ণ ভবন অন্ধকারে তলিয়ে গেল। দোতলা থেকে ভেসে এলো এক ঝাঁক মেয়ের চেঁচামেচির আওয়াজ। আচমকা ঘটনা ঠাউর করতে আব্রাহামের মিনিট খানেক সময় লাগে, কিন্তু বুঝতে পেরেই সে সাথে সাথে নিজের পকেট থেকে রিভলভার বের করে ডান হাতে শক্ত করে ধরে, অপর হাতে রুহির হাত আঁকড়ে ধরে তাড়া দিয়ে বলে, পুরো তাড়াতাড়ি। রুহি কিছু বলল কিনা সেই দিকে আর খেয়াল নেই আব্রাহামের। সেই শক্ত হাতে রুহিকে টেনে অন্ধকারের মধ্যেই বেরিয়ে আসে দ্রুত পায়ে। তিনতলা হতে দুতলায় নামার পথে বার কয়েক রুহি পড়ে যেতে নিলেও আব্রাহামের শক্ত বাঁধনের জোরে আর পড়েনি। দুতলায় নামতেই মেয়েগুলোর চেঁচামেচি আরও স্পষ্ট শোনা গেল। সেই সঙ্গে শোনা গেল এলোমেলো গুলি বর্ষণের শব্দ। আব্রাহাম করিডোরের মাথায় দাঁড়িয়ে উচ্চ স্বরে বলে ওঠে, ওঠো তাড়াতাড়ি, একটা যেন না বাঁচে। কথাটুকু শেষ করেই সে দ্রুত রুহির হাত ধরে নেমে আসে গ্রাউন্ড ফ্লোরে। ফ্রন্ট গেটের দিকে না গিয়ে পেছনের ব্যাক গেটের দিকে পা বাড়াতে নিলেই আব্রাহাম অনুধাবন করে সেই দরজা দিয়ে কেউ প্রবেশের চেষ্টা করছে। নিশ্চয়ই এই বাংলার সৈনিকেরা। আব্রাহাম রুহির হাত ধরে দ্রুত অন্যদিকে পা বাড়ায়। অ্যাকাউন্টস রুমের ভেতর প্রবেশ করতেই সে কোনো কথা না বলে রুহির হাত ছেড়ে দেয়। দ্রুত পকেট থেকে একটা টর্চ লাইট বের করে সেটার আলো দিয়ে দরজার সামনে সেট করা বোমের চাবি ফেরত জায়গা মতো রাখে। অতি সাবধানে কাজটুকু শেষ করেই সে উঠে রুহির হাত ধরে দরজা খুলে তাকে বাইরে ঠেলে দিয়ে বলে ওঠে, পিছনে ফিরে তাকাবে না, যাও। রুহি নিজের গায়ে জড়ানো জ্যাকেটটা শক্ত করে চেপে ধরে বাঘহারা হয়ে আব্রাহামের পানে তাকিয়ে আছে। ভবনের এই পূর্ব পাশটায় সাধারণত কখনো কারো আনাগোনা দেখা যায় না, আজও ঠিক তাই। তবে যে কোনো মুহূর্তেই সামরিক বাহিনীর সদস্যরা এই দিকটায় পৌঁছে যাবে। রুহিকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম ধুমকে বলে, যাচ্ছ না কেন? রুহি কোনো জবাব দেয় না, সে একইভাবে দাঁড়িয়ে রয়। কোনো উপায়ন্তর না পেয়ে আব্রাহাম সিদ্ধান্ত নেয় সে নিজেই এই মেয়ের মুখের উপর দরজা বন্ধ করে দিবে। ভাবনা অনুযায়ী কাজ করতে গিয়েও আব্রাহামের হাত থেমে যায়। সরাসরি চোখ তুলে রুহির দিকে তাকিয়ে শীতল গলায় বলে, আমি তোমাকে ভালোবাসিনি, কখনোই না। তোমার জীবন ভিক্ষা দেওয়ার পিছনে একটাই কারণ, আমি ঋণী থাকতে চাই না তোমার কাছে। কঠিন কথাগুলো উচ্চারণ করে এক মুহূর্ত অপেক্ষা করে না আব্রাহাম। তড়িৎ গতিতে রুহির মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। দরজার বাহিরে উদ্ভ্রান্তে দাঁড়িয়ে থাকা রুহি দিন দুনিয়া ভুলে বসল। তার কানের কাছে কেবল বাজতে থাকলো আব্রাহামের বলা কথাগুলো। এতটা সহজ প্রতারণা আর ভালোবাসার দ্বন্দ্বে রুহি চিৎকার করে ওঠে, তুমি মিথ্যা বলছো তাই না? কখনো ভালোবাসোনি, এক মুহূর্তের জন্যও না। দরজার অপর প্রান্তের মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহামের তরফ থেকে কোনো প্রতিউত্তর আসে না। সে নীরব রয়। রুহি ফের চিৎকার করে, তোমার পরিণতি কি হবে? রুহির এই প্রশ্নের পিঠে এবার আব্রাহাম সোজা হয়ে দাঁড়ায়। এই মেয়ে এরকম পরিস্থিতিতেও তার পরিণতির কথা ভাবছে। আব্রাহাম মনে মনে শুধায়, বোকা রুহি, দুনিয়া তোমাকে লানত দিবে, এই দেশ তোমাকে ধিক্কার জানাবে। আমার নাম মুখে আনলে তুমি কলঙ্কিত হবে, অথচ তুমি সেরে কলঙ্ক কুড়াচ্ছ। দরজার সামনে থাকা বোমগুলোকে ডিফিউজ করে স্পেশাল ফোর্সের সদস্যরা ভেতরে প্রবেশ করতেই মেজর দুর্জয় চোখ এবং হাতের ইশারায় অর্ডার দেয় তার টিমের 7 জনকে দোতলায় যেতে এবং ব্যাকআপ টিমের সদস্যদের আদেশ দেয় ভবনের বাকি ফ্লোরগুলোই অভিযান চালিয়ে কোনো আতঙ্কবাদী পেলে যেন তাদের জীবিত আটক করা হয়। মেজরের আদেশ পেতেই লেফটেন্যান্টরা অর্ডার অনুযায়ী ওপরের দিকে চলে যায়। দুর্জয় নিজের হাতের রাইফেলটা সুকৌশলে ধরে ধীর পায়ে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরের করিডোরের দিকে। তার মাথায় পরিহিত সামরিক বাহিনীর ক্যাপের উপর সেট করা টর্চের আলোয় অন্ধকার কিছুটা ঘুচেছে বইকে। সেই আলোয় এক পা দুপা করে সতর্ক দৃষ্টি মেলে এগিয়ে যাচ্ছে দুর্জয়। হেডকোয়ার্টারের মিটিং রুমে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মোস্তফা হ্যান্ডসেট ট্রান্সিভারের মাধ্যমে নিজের সৈন্যদের সঙ্গে কানেক্টেড থেকে সকল আপডেট নিতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তেই কম্পিউটারের সামনে বসে থাকা একজন সৈনিক মৃত চেঁচিয়ে ডাকে, স্যার স্যার, একটা ওয়েবসাইট থেকে একজন আতঙ্কবাদীর ফেস রিভিল করা হয়েছে। কথাটুকু শুনতেই জুলফিকার দ্রুত পায়ে সেই কম্পিউটার টেবিলের দিকে এগিয়ে যায়।
স্ক্রিনের দিকে তাকাতেই সে দেখে জঙ্গি সংগঠনের একটা অফিসিয়াল ওয়েবসাইট হতে একজন আতঙ্কবাদীর মাস্কবিহীন ছবি দেওয়া হয়েছে। জুলফিকার দুদণ্ড বড় বড় চোখ মেলে সেই ছবির পানে তাকিয়ে রয়। তার বিশ্বাস হচ্ছে না স্ক্রিনের এই দৃশ্য। সে দ্রুত ট্রান্সসিভারের দুর্জয়ের সঙ্গে কানেক্টেড হয়ে শুধায়, মেজর দুর্জয়, ক্যান ইউ হিয়ার মি? দুর্জয় সবে তখন এক এক করে সবগুলো রুম চেক করছিল, কিন্তু জুলফিকারের চিন্তিত স্বরের বিপরীতে সে 105 নম্বর রুমের দরজা খুলতে খুলতে জবাব দেয়, ইয়েস স্যার। একজন আতঙ্কবাদীর ফেস রিভিল করে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে এইমাত্র। ছবিটা। জুলফিকারের আর কোনো কথা পৌঁছয় না দুর্জয়ের কানে। খোলা দরজার ভেতর নিম্নচিত রুমের আধারে উপস্থিত ছেলেটাকে দেখে তার নিঃশ্বাস রুদ্ধ হয়। সে আর এক পাও আগানোর সাহস পায় না। অস্ফুটে উচ্চারণ করে, টর্চের আলোয় স্পষ্ট সেই মুখশ্রী। ঠোঁটের কোণে ফুটে ওঠে মুচকি হাসি। সে ম্লান হেসে বলে, ভাইয়া। বাঘহারা দুর্জয় জুলফিকারের ডাকে সম্বিত ফিরে পায়। কানের ব্লুটুথ ডিভাইসটা হতে ভেসে আসছে জুলফিকারের অস্থির স্বর, দুর্জয়, ক্যান ইউ হিয়ার মি? দুর্জয়। দুর্জয় অবিশ্বাস্যকর দৃষ্টি মেলে রেখেই ক্ষীণস্বরে জবাব দেয়, দুর্জয়, একটা আননোন ওয়েবসাইট থেকে একজন টেরোরিস্টের ফেস রিভিল করা হয়েছে, অ্যান্ড ছবিতে থাকা সেই মানুষটা হচ্ছে দীপ্ত। দুর্জয় জুলফিকারকে মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে, দীপ্ত আমার সামনে আছে এই মুহূর্তে। জুলফিকার মুস্তফার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। সে আর কিছু বলবে তার পূর্বেই কলটা ডিসকানেক্টেড হয়ে যায়। জুলফিকার চিন্তিত ভঙ্গিতে পায়চারি শুরু করে। এটা কিভাবে সম্ভব? দীপ্ত তো মৃত। 17 দিন ধরে নিখোঁজ থাকার পরে 18 দিনের মাথায় তারা খবর পায় একটা ডেড বডি পাওয়া গিয়েছে। দুর্জয় নিজে সেই ডেড বডি শনাক্ত করে নিশ্চিত করেছিল যে লাশটা দীপ্তরই। এতদিন মৃত হিসেবে জেনে এসেছে যে মানুষটাকে, সে কিভাবে টেরোরিস্টদের সঙ্গে যুক্ত হতে পারে। জুলফিকার কিছুতেই মেলাতে পারছে না কিভাবে দীপ্তর মতো একজন ব্রাইট স্টুডেন্ট এইসবে জড়িয়ে পড়ল। খুব বড় কোনো রহস্য আছে এই ঘটনার পেছনে। জুলফিকার আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তার এই মুহূর্তে কলেজ লোকেশনে পৌঁছতে হবে। যাওয়ার পূর্বে সে মিটিং রুমের কম্পিউটারের সামনে বসে থাকা সৈন্যকে আদেশ দিয়ে বলে, ওই আননোন ওয়েবসাইটের সব ডিটেলস চাই আমি। সবার আগে ওই ওয়েবসাইট অ্যাক্সেসের লোকেশন ট্র্যাক করো। কিছু জানলে সবার আগে আমাকে কল করে জানাবে। দুর্জয় এক কদম সামনে এগোতে নিলেই তার সামনে দাঁড়িয়ে থাকা যুবক পিস্তল তাক করে বলে ওঠে, এক পাও সামনে এগোবে না। আমি তোমাদের দীপ্ত না, আমি আব্রাহাম। দুর্জয় বিস্ময় নিয়ে দেখছে নিজের ভাইকে। চোখে বিস্ময় থাকলেও সে বেশ শান্ত গলায় জবাব দেয়, নাম বদলালে কি পরিচয়ও বদলে যায়? হ্যাঁ যাই। আমি কোনো মেজরের ছেলে কিংবা ভাই নয়, আমি আতঙ্কবাদীদের একজন। দুর্জয় আবার পা বাড়িয়ে সামনে এগোতে নিলেই দীপ্ত শব্দ করে পিস্তল তাক করে চেঁচিয়ে ওঠে, ভাইয়া সামনে এগোবে না। দুর্জয়ের দুই হাত অচল হয়ে আসছে মনে হচ্ছে। কার দিকে বন্দুক তাক করবে সে? নিজের ভাইয়ের দিকে, আপন ভাইয়ের দিকে? দুর্জয় নরম গলায় বলে, তুই নিখোঁজ হওয়ার পর থেকে 17টা দিন আমরা কোন জাহান্নামের মধ্য দিয়ে পার করেছি তোর ধারণা আছে? বাবা চলে যাওয়ার পরও মামুনি শক্ত ছিল, কিন্তু তুই নিখোঁজ হওয়ার পর মামুনি সম্পূর্ণ ভেঙে পড়ে। হসপিটালাইজ করতে হয়েছিল। একদিকে মামুনির এই অবস্থা, অন্যদিকে তুই নিখোঁজ। আমি পাগলপ্রায় হয়ে তোকে খুঁজেছি দিনরাত। পুলিশ, সামরিক বাহিনী কিচ্ছু বাদ ছিল না, কিন্তু তোর কোনো হদিস পাওয়া যায়নি। এসব ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে তোর বয়সী আরও কয়েকজন ভার্সিটি স্টুডেন্ট নিখোঁজের রিপোর্ট আসছে থানায়। তখনই আমি সম্পূর্ণ ছক কষে আন্দাজ করেছিলাম তুই কোথায় ফেসেছিস, কিন্তু এই কথা কাউকে বলতে পারিনি আমি। মামুনি এরকম কিছু শুনলে সহ্য করতে পারতো না। আর যারা তোর নিখোঁজ হওয়ার পেছনে দায়ী, তাদের চক্রকে ধরার জন্য আমি অন্যের লাশকে তোর নামে নিশ্চিত করে সকলকে বলে দিই যে তুই মৃত। সবার আড়ালে তোকে খোঁজার জন্য লোক লাগিয়ে রাখি আমি, কিন্তু বিশ্বাস কর ভাই, একটা কোনো ক্লু পাইনি আমি। একটা বছর ধরে আমি মামুনির সামনে দাঁড়াতে পারছি না, মামুনির সাথে কথা বলতে পারছি না। মিথ্যা বলার অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছি। দীপ্ত নীরবে দুর্জয়ের সমস্ত কথা শোনে। তার স্বল্পভাষী ভাই আজ কত কথা একসঙ্গে বলে ফেলল। 1 বছরের জমানো কথা কি এত দ্রুত বলে?
হয়তো না, তবে দুর্জয়ের কথাগুলো দীপ্তর মন নরম করতে পারে না। সে রাইফেল তাক করে রেখেই জবাব দেয়, ভালো করেছো, দীপ তো মৃতই। সবাইকে মৃত জানাতেই তোমাদের মঙ্গল। এরকম করিস না ভাই। ভাইকে বল তোর সাথে কি কি হয়েছিল, এসব কিছুর পেছনে কাদের হাত আছে ভাইকে বল একবার। আমি এখন ওদের একজন ভাইয়া। তোমার নীতি আর আমার নীতি ভিন্ন, তোমার বিশ্বাস আর আমার বিশ্বাসও ভিন্ন। কিছু বলতে পারবো না আমি। একটা চর মেরে তোর নাটক ছুটাবো। নিজেকে কাদের একজন বলে দাবি করছিস তুই? তুই কার ছেলে ভুলে গেছিস? নিজেকে ওদের একজন দাবি করে বাবার হাত থেকে কষ্ট দিচ্ছিস তুই। দুর্জয়ের কোনো কথাই দীপ্তকে নরম করতে পারে না। সে নিজের জায়গায় অনড় রয়। দুর্জয় ফের নরম স্বরে বলে, ওরা কি বলে তোর ব্রেন ওয়াশ করেছে? কিভাবে এত বদলে দিল তোকে? দুর্জয়ের ছলছল দৃষ্টি দেখে এবার কিছুটা মায়া হয় দীপ্তর। নিজের এত বছরের জীবনে ভাইয়াকে কখনো কাঁদতে দেখেনি সে। বাবার জানাজার সময়ও না। আজও সে নিজের ভাইয়ের চোখে পানি দেখতে চায় না। দীপ্ত ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়ে পড়ে। উদাস গলায় বলে, একটা জিনিস চাইবো ভাইয়া, দিবে? বলে দেখ। এই দরজার ওপর একটা মেয়ের কান্নার ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছ? মেয়েটাই কলেজ স্টুডেন্ট, রুহি মেহরাজ। ওর সাথে আমি প্রতারণা করেছি, কিন্তু ওই মেয়েটা বোকার দুর্বল। আমি আতঙ্কবাদী জেনেও ওর মধ্যে ঘৃণার কোনো প্রাদুর্ভাব দেখিনি। নিজের প্রতারকের পরিণতি জানতে চেয়ে চিৎকার করে কাঁদছিল। আমার বিশ্বাস ও নিজের গায়ে আতঙ্কবাদের প্রেমিকা হওয়ার কলঙ্ক মাখবে। ওকে সেই কলঙ্ক থেকে বাঁচিও। ভালোবাসা থেকে না ওর ঋণী হিসেবেই আবদার করেছি। শেষের কথাটুকু দীপ্ত মৃদু হেসে বলে। দুর্জয় দুর্বল গলায় প্রশ্ন করে, এই জীবনে কেন জড়িয়ে পড়লি? নিজের পরিণতির কথা ভেবেছিস একবারও? আই হ্যাড নো আদার অপশন। কিন্তু চিন্তা করো না, আমার পরিণতি তোমার হাতে হবে না। তোমার রাইফেলের বুলেট শত্রু মারার জন্য, ভাই মারার জন্য নয়। কথাটুকু শেষ করে চোখের পলকেই দীপ্ত নিজের হাতের বন্দুকটা নিজের মাথার একপাশে তাক করে ট্রিগার পুল করে। ফায়ারের তীক্ষ্ণ শব্দের সঙ্গে দুর্জয়ের নিঃশ্বাসটাও গলার কাছে আটকে গেল, যেন কেউ দানবীয় হাতে তার গলা চেপে ধরেছে। মুহূর্তেই দরজার ওই পাশ হতে জোরে জোরে কেউ দরজায় আঘাত করে চিৎকার করতে শুরু করে। পাগলের মতো কান্না মিশ্রিত স্বরে আওড়াচ্ছে একটা নাম, আব্রাহাম, দরজা খুলো। কি করছো তুমি? এই দরজা খুলো। দুর্জয়ের সেদিকে হুঁশ নেই। সে দ্রুত হাতে বন্দুক ফেলে মাটিতে পড়ে থাকা লাশকে গিয়ে ঝাপটে ধরল। দুর্দম্য ব্যক্তিত্বের খোলস চিরে চোখ দিয়ে অশ্রু না বেরোলেও তার ভেতরটা সম্পূর্ণ ভেঙে চুরে আসে। অস্ফুটে ডাকে, দীপ্ত ভাই, টাকা ভাই, ভাইয়া ডাকছি। দোতলায় হোস্টেসদের উদ্ধার অভিযানে 2 জন আতঙ্কবাদী নিহত হয়েছে এবং একজনকে জীবিত আটক করতে সক্ষম হয়েছে সৈন্যরা। ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে জিম্মি মেয়েগুলো সেই সুযোগে পালানোর চেষ্টা করতে এবং আব্রাহামের একটাও যেন না বাঁচে বাক্যটা শুনতেই আতঙ্কবাদীরা এলোমেলো গুলি ছোড়া শুরু করে। সেই গুলি বর্ষণে অনস্পট নিহত হয় 33 জন শিক্ষার্থী, আহত হয় 15 জন। সব মিলিয়ে কেবল 50 জনকে সম্পূর্ণ সহিহ সালামতে উদ্ধার করতে সক্ষম হয় সৈন্যরা। এছাড়াও ব্যাকআপ টিম ফোর্সের সদস্যরা অন্য ফ্লোর হতে আরও 3 জন আতঙ্কবাদীকে জীবিত অবস্থায় আটক করে। সকল সৈন্যরা যখন আটককৃত আতঙ্কবাদী এবং হোস্টেসদের নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় কলেজ ভবনে প্রবেশ করে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মোস্তফা। উদ্ধার অভিযান সহজ করতেই বোধহয় ইলেকট্রিসিটি ফেরত এসে পড়েছে এখন। কৃত্রিম আলোয় আলোকিত ভবনের ভেতরে ধ্বংসযজ্ঞ দেখতে দেখতে ভেতরে দিকে এগিয়েছে জুলফিকার। তখনই সে মুখোমুখি হয় সাদাতের। একটা আহত মেয়েকে কোলে তুলে ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল সে। আহত মেয়েটাকে দেখতেই জুলফিকারের নেশার কথা মনে পড়ে যায়। সাদাত প্রশ্ন করে, স্যার আপনি? মেজর দুর্জয় কোথায়? স্যার গ্রাউন্ড ফ্লোরে ছিল। এইটুকু বলতেই জুলফিকার সাদাতকে ইশারা করে যেতে। সাদাতও আর অপেক্ষা না করে মেয়েটাকে নিয়ে বাইরে চলে যায়। জুলফিকার দ্রুত করিডোরের 2 পাশে প্রত্যেকটা রুম চেক করতে করতে অ্যাকাউন্টসের রুমের সামনে এসে তার পা জোড়া থেমে যায়। রক্তাক্ত মেঝের ওপরে একটা লাশ বুকে টেনে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে নীরব ভঙ্গিতে বসে আছে দুর্জয়।
দরজার ওপাশ হতে এখন কোনো নারী স্বর ভেসে আসছে না। হয়তো সৈন্যরা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। জুলফিকারের উপস্থিতিতেও দুর্জয়ের মধ্যে বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। যেমন ছিল তেমনই আছে, নির্লিপ্ততা। জুলফিকার এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে দুর্জয়ের পাশে, স্থির দৃষ্টি নিক্ষেপ করে নিথর দেহের মুখ পানে। মুহূর্তেই তার বুকও কামড়ে ওঠে। ছেলেটাকে অত্যাধিক স্নেহ করতেন জুলফিকার। ছেলেটার জন্মের দুদিনের মাথায় বন্ধুর সঙ্গে হসপিটাল পৌঁছে কোলেও তুলেছিলেন সে। অথচ সেই 2 দিনের ছেলেটাই আজ জীবনের 22 বছর বয়সে এসে তার জীবন গতি থেমে গেল। দীপ্তর থেকে দৃষ্টি ফিরিয়ে জুলফিকার দুর্জয়ের কাঁধে হাত রাখতে নিলেই তার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্ত হতে বলে ওঠে, স্যার, ওয়েবসাইটে লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছি। কোন জায়গা হতে ওই ওয়েবসাইট অ্যাক্সেস করা হচ্ছে? অপর প্রান্তের মানুষটা এবার বেশ জড়তা মিশ্রিত স্বরে বলল, স্যার, এখানে কান্ট্রি নেম ফিলিস্তিন শো করছে। ছোট্ট বাক্যটুকু শুনতেই জুলফিকারের ভ্রু কুঁচকে আসে, তার মুখ চিরে বেরিয়ে আসে, হোয়াট? অপর প্রান্তের মানুষটা এবার বেশ ভীত গলায় বলে, স্যার, আমি এখনই রিচেক করেছি। আই এম শিওর কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো এমনটা শো করছি। আই এম সরি। আমি আবার নিশ্চিত হয়ে আপনাকে অ্যাকুরেট তথ্য জানাবো। কলটা কেটে জুলফিকারও এবার স্থির ভঙ্গিতে বসে রয়। তার মাথা ঝিম ধরে আছে। প্রফেশনাল লাইফে বিভিন্ন ঝড় ঝাপটা সামলে এতগুলো বছর পার করার পর এখন এই কেসটা তাকে খুব পীড়া দিচ্ছে। একের পর এক প্রশ্নের জালে কেসটা আরো ঘোরা হচ্ছে। ফিলিস্তিন কিভাবে সম্ভব? ওইরকম ইহুদিদের বিপক্ষে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত একটা দেশের পক্ষে কিভাবে সম্ভব এত বড় একটা মিশন পরিচালনা করা? কখনোই না। অন্তত জুলফিকার মুস্তফার কাছে এই তথ্যটা বিশ্বাসযোগ্য মনে হয় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জুলফিকার বলে ওঠে, এখান থেকে চলো দুর্জয়, নিজের আবেগ সামলাও। অন্তত এখানে আবেগটা দেখিও না প্লিজ। খুব বড় একটা ঝামেলায় ফাঁসবে তুমি। আমি সবটা সামলানোর ব্যবস্থা করছি। জুলফিকারের বলা কথাগুলো দুর্জয়ের কানে পৌঁছায়। রাইট, আসলেই তো দুর্জয়ের আবেগ দেখানোর অনুমতি নেই। পুরুষ মানুষ দুফোঁটা অশ্রু বিসর্জন দিলে লোকে দুর্বল ভাববে। শত্রুরা নিজের প্রতিপক্ষকে আঘাত করতে তেড়ে আসবে। এত বছর যেই কাজটা করেনি দুর্জয়, আজ তা কিভাবে করবে সে? দুর্জয় আবেগ দেখায় না, তবে উঠেও যায় না। একই ভঙ্গিতে ভাইকে জড়িয়ে ধরে বসে রয়। জুলফিকার এবার ধমকে ওঠে, বোকামি করো না দুর্জয়। আতঙ্কবাদীর লাশ বুকে জড়িয়ে বসে থাকার মানে তুমি বুঝতে পারছো? কারো কানে এই খবর গেলে খুব ফাঁসা ফাঁসবে তুমি। চলো এক্ষুনি। আতঙ্কবাদী শব্দটা দুর্জয়ের কানে বেশ তীক্ষ্ণ ঠেকে। তার ভাই আতঙ্কবাদী নয়, তার ভাইকে আতঙ্কবাদী বানানো হয়েছে। আর যারা এই কাজটা করেছে তাদের পরিণাম আরও ভয়ঙ্কর হবে। দুর্জয় নিচে দাঁড়িয়ে থেকে তাদের সেই পরিণতি দেখবে। কলেজ প্রাঙ্গণে এসে জমা হচ্ছে একের পর এক অসংখ্য অ্যাম্বুলেন্স। সেই সকল অ্যাম্বুলেন্সে আহত শিক্ষার্থীদের তোলা হচ্ছে দ্রুততার সঙ্গে। সেই আহত শিক্ষার্থীদের ঠিকঠাকভাবে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার দায়িত্ব সৈন্যরাও নিজেদের কাঁধে যেন তুলে নিয়েছে। কিন্তু যাওয়ার পথে অ্যাম্বুলেন্সগুলো চরম বিপাকে পড়েছে। সৈন্যদের নিরাপত্তা সীমার ওপারেই রয়েছে উপচে পড়া মানুষের ভিড়। হোস্টেসদের, অভিভাবক এবং সাংবাদিকদের ভিড় ঠেলে গাড়ি বের হওয়া মুশকিল হয়ে পড়েছে প্রায়। এরকম পরিস্থিতিতে সাইফের মেজাজ বিগড়ে যায়। এই আবেগী জাতি অসময়ে আবেগ দেখায় প্রচুর, যা সাইফের কাছে চরম বিরক্তিকর মনে হয়। সে বিরক্তি নিয়ে বলে, বাল আমার, এদের কি বিবেক নেই নাকি? মায়াগুলোর হসপিটালে নেওয়া বেশি ইম্পর্টেন্ট এখন, আর এরা রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। কথাটা বলতে বলতেই সাইফ এগিয়ে যায় ভিড়ের দিকে। তার সাথে সাথে তার টিমের বাকিরাও এগিয়ে যায়। সবাই যখন ভিড় কমাতে ব্যস্ত, তখন সাদাত পুলিশের কাছ থেকে মাইকটা হাতে নিয়ে বলে ওঠে, আপনারা প্লিজ ভিড়টা কমান, জায়গা খালি করুন, অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দিন, ইনজুর্ডদের অবস্থা আরও ক্রিটিক্যাল করে তুলবেন না প্লিজ। সাদাতের কথার পিঠে একজন মধ্যবয়স্ক নারী কান্না মিশ্রিত স্বরে বলে, ম্যাম, আপনি হসপিটালে যান, সবাইকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ওয়েট করে আপনারা নিজেদের সময় নষ্ট আর পরিস্থিতি জটিল করা ছাড়া আর কিছুই করছেন না। প্লিজ বুঝুন।
সারাদিন কিছু সংখ্যক পুলিশের জামারের ন্যায় আচরণের পর সৈন্যদের তরফ থেকে এই নরম গলার কথায় হোস্টেসদের পরিবারের সদস্যরা কিছুটা শিথিল হয়। তারা একে একে সরে গিয়ে ভিড় কিছুটা কমায়। সাইফ সাদাতের থেকে মাইকটা নিজের হাতে নিয়ে বলে, আমার সাংবাদিক ভাই বোনেরা, আপনারা প্লিজ একটু কোঅপারেট করুন। অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার সুযোগ করে দিন আগে, তারপর নিজেদের নিউজ কভার করুন। লোক ভিড়ে চোখ বুলাতে ব্যস্ত সাদাতের দৃষ্টি হঠাৎ করে এক জায়গায় স্থির হয়। সে বিস্ময় নিয়ে সেই পানে তাকাতেই ভিড়ের মধ্য থেকে একটি অবয়ব দ্রুত লুকিয়ে পড়ে। সাদাত প্রথমে অবাক হলেও সঙ্গে সঙ্গে সে সাইফকে বলে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সেই অবয়বকে খুঁজতে। ব্যস্ত পায়ে ভিড় ঠেলে বেরোনোর চেষ্টার মাঝে আচমকা কারো সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তায় বসে পড়ে এক রমণী। অ্যাম্বুলেন্স বের হওয়ার রাস্তা করে দিতে সবাই তখন দ্রুত পায়ে সরে যেতে ব্যস্ত। সেই ধাক্কাধাক্কিতে কিছু সংখ্যক মানুষ রমণীর ডান হাতের পিঠের ওপর দিয়ে হেঁটে চলে যায়। ব্যথায় কুকড়ে হাতটা সরিয়ে নিতে একটি বলিষ্ঠ হাত এসে রমণীকে টেনে দাঁড় করায়। প্রথমে রমণীর থ্যাংক ইউ বলতে নিলেও সেই হাতের মালিককে দেখে তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। সাদাত শক্ত মুখে প্রশ্ন করে, কি নাম যেন তোমার? হোয়াট এভার, তুমি এখানে কি করছো? আবার আমাকে ফলো করছো? তোমার মেমোরি এত ডাল, ডিফেন্সে চান্স পেলে কি করে বলো তো? প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন শুনে সাদাত বিরক্ত হয়। সে মেয়েটার হাত ধরে টেনে ভিড় থেকে বেরিয়ে আসে। কিছুটা দূরে নিরিবিলি একটা জায়গায় এসে তার হাত ছেড়ে দিয়ে শাসায়। উদ্দেশ্য কি সেটা বলো তোমার? তোমার কি মনে হয় এই চট্টগ্রাম শহর তোমার একার? দেখো মেয়ে, তোমাকে আমি প্রথম দিন থেকে সন্দেহের খাতায় তুলে রেখেছি, এই নিয়ে 3 বার, এবং এটাই শেষবার। ফার্দার যদি আমি তোমাকে এরকম স্পাইগিরি করতে দেখি খুব খারাপ হয়ে যাবে। কথাটা বলেই সাদাত প্রস্থান করতে নিলে মেয়েটা রাগী গলায় বলে ওঠে, এক্সকিউজ মি মিস্টার অ্যাংরি ইয়াং ম্যান, আমার নাম স্নিগ্ধা, সো ফার্দার কল মি বাই মাই নেম। সাদাত ফের বিরক্ত হয়। তার কেন মনে হচ্ছে মেয়েটা চাইছে যেন সাদাত তার নাম মনে রাখুক। ব্যস্ততা না থাকলে এখনই এই মেয়েটাকে দেখে নিত সাদাত। ফোলা ফোলা চোখ মেলে ঘুম থেকে উঠেছে কেবল বমি। চারদিকে তাকিয়ে সে দেখে রুমে কেউ নেই। ফেরি লাইটের টিমটিমে আলোয় রুমটা মৃদু আলোকিত হয়েছে। সেই আলোর সাহায্যে আরো একবার চারদিকে চোখ বুলিয়ে নিজের পাপাকে খোঁজে সে। সন্ধ্যায় পাপা এসে কি আদরে সুরে তাকে ডেকেছিল। বনির সঙ্গে সঙ্গে সব অভিমান ভুলে দরজা খুলে দেয়। পাপা কি সুন্দর তাকে কোলে তুলে নিয়েছিল, নিজ হাতে খাইয়েও দিয়েছিল। বনি মাম্মার কথা জিজ্ঞেস করতেই পাপা বলেছিল মাম্মা এখনো হসপিটাল, আরো কিছুদিন পর ফিরবেন। বনি আর কোনো প্রশ্ন করেনি, করবেই বা কেন? সে তার পাপাকে সব থেকে বেশি বিশ্বাস করে। পাপা কখনো মিথ্যা বলবে না নিশ্চয়ই, কিন্তু এখন পাপা কোথায় গেল? বনি ঘুমানোর সময় তো তার পাশেই ছিল। প্রশ্নটা মনে উকি দিতেই বনি বিছানা ছেড়ে পা টিপে দরজা খুলে বেরিয়ে আসে। সবার আগে সে নিজের রুম বরাবর মাম্মা পাপার রুমে উকি দেয়। রুমটা খালি দেখে সে ভেবে নেয় সম্ভবত পাপা হসপিটালে মাম্মার কাছে গিয়েছে। এটা ভেবে বনি নিজে রুমে যেতে নিলেই বাড়ির বাহির হতে অদ্ভুত শব্দ ভেসে আসে। বনি বরাবরই কৌতূহলী সব ব্যাপারে। এই শব্দ শুনেও তার মনে আগ্রহ জন্মায়। সে আগ্রহ নিয়ে সে ধীরে ধীরে নিচে নেমে আসে। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে যেতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মাটির ওপর উপর হয়ে পড়ে আছে একটা পুরুষ। নাক মুখ দিয়ে তার গলগল করে রক্ত বের হচ্ছে। তাকে লাগাতার লাথি মারছে হিরণ। হিংস্র পশুর ন্যায় ফুসফুস করছে সে। তার ঠিক পাশেই ইবাদ দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে হিরণকে থামানোর কোনো লক্ষণ নেই। হিরণ এই পর্যায়ে লাথি মারা থামিয়ে এবার একটা শক্ত রড হাতে নিয়ে তার 2 হাতে ধরে আঘাত করতে শুরু করে সেই পুরুষকে। কিন্তু পুরুষটার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার উপায় নেই। সাদা রঙা একটা টেপ দিয়ে তার মুখ আটকে দেওয়া হয়েছে। কেবল জাতীয় শব্দ বের করতে সক্ষম হচ্ছে সে, কিন্তু সেই শব্দটুকু হিরণের সহ্য হয় না। সে আরো জোরে আঘাত করে শেষিয়ে ভয়ঙ্কর স্বরে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, মুখ দিয়ে কোনো শব্দ করবি না, আমার মেয়ের ঘুম ভাঙে তোকে একদম জানে মেরে ফেলবো আমি। এতটুকু দেখতে বনি দ্রুত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। ভয়ার্ত দৃষ্টি মেলে সামান্য ফাঁক দিয়ে দেখতে থাকে তার পাপার মতো দেখতে এক হিংস্র পশুর অত্যাচার।
হিরণ ফের হিসিয়ে বলে ওঠে, দায়িত্ব দিয়েছিলাম তোকে, বাণীকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম। একটা মেয়ে তোর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, অথচ তোরা হাতে চুরি পরে বসেছিলি। হ্যাঁ, কথাটুকু বলেই আরো আগ্রাসী হয়ে মারতে শুরু করে হিরণ। লোকটা গলা কাটা মুরগির মতো মাটিতে কাতরাতে থাকলো। এত দূর দেখি বনি ভয়ে তটস্থ হয়ে যায়। সে মানতে চায় না এই মুহূর্তে সে যা দেখেছে সব সত্যি। বনি যখন আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপছে, সেই মুহূর্তেই হিরণ পেটানো থামিয়ে একটা রিভলভার নিয়ে লোকটার দিকে তাক করে শুট করে। সাইলেন্সার বসানোর ফলে সেই শুটের কোনো শব্দ না হলেও সেই দৃশ্য দেখে বনি পালাতে নিয়ে দরজায় ঠিকই শব্দ হয়। হিরণ, ইবাদ সহ উপস্থিত আরো কয়েকজনের দৃষ্টি স্থির হয় দরজার পানে। হিরণ এক মুহূর্ত কিছু একটা ভেবে চোখ খিচে বন্ধ করে শিট বলে ওঠে। পরপরই সে দ্রুত পায়ে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। বনি ততক্ষণে দৌড়ে নিচের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগিয়ে সে যা বিছানার লুকে গিয়ে উপর হয়ে চোখ বুঝে সরায়। ভয়ে এখনো কাঁপছে সে। সম্পূর্ণ শরীর দিয়ে তরতর করে ঘাম ছুটেছে। দরজা ধাক্কানোর শব্দ হতেই বনি ভয়ে আরো কুকড়ে যায়। অস্ফুটে বলে ওঠে, মাম্মা। হিরণ বাহির থেকে লাগাতার ডেকে যাচ্ছে, বনহি, মা, পাপা ডাকছি, দরজা খোলো মা। গোসল সেরে প্রচন্ড লজ্জা এবং আড়স্ততা নিয়ে দুর্জয়ের কথা মতো আলমারির তাক হতে তার মায়ের একটা শাড়ি নিয়ে পড়ে। বানি হালকা সবুজ রঙের শাড়িটা কি কাপড়ের তৈরি সে সম্পর্কে ধারণা নেই বানির। এসব ব্যাপারে ধারণা তার বরাবরই কম। তবে শাড়ির সঙ্গে পরিধেয় সাদা রঙের ব্লাউজটা যে সুতি কাপড়ের তা সে বুঝতে পেরেছে। গোসলে যাওয়ার আগে সে জানলা দিয়ে একবার বাহিরে উঁকি মেরে দেখেছিল। দুর্জয়ের নিযুক্ত করা সেই নিরাপত্তা কর্মীরা এখনো অটল পায়ে বাহিরেই দাঁড়িয়ে আছে। তা দেখে খানিকটা স্বস্তি অনুভব করে বানি। এই নিরাপত্তা কর্মীদের প্যারাজাল বেড়ে নিশ্চয়ই হিরণ তার কাছে পৌঁছতে পারবে না, নাকি পারবে কে জানে। আপাতত বানি উদাস ভঙ্গিতে বিছানায় বসে নিজের মেয়ের কথা ভাবছে। বনির জন্মের পর থেকে একদিনও নিজের মা ছাড়া থাকেনি। এই খানিকের বিচ্ছেদ বানির হৃদয় পুড়িয়ে দিচ্ছে, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও নেই। সুযোগ বুঝে সে নিজের মেয়েকেও ওই জাহান্নাম থেকে মুক্তি দিবে, নিজের কাছে নিয়ে আসবে। এইসব ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে থাকবে না কোনো খারাপ ছায়া। ভাবনায় ডুবে থাকা বানি বাস্তবতায় ফিরে কলিং বেলের শব্দে সে দ্রুত বিছানার ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যায়। পিকহল দিয়ে বাহিরে একবার উঁকি দিয়ে দ্রুত হাতে দরজা খুলল। দ্বার প্রান্তে ইউনিফর্ম পরিহিত দুর্জয়কে দেখে সে কোনো প্রশ্ন করার আর সাহস পায় না। এই থমথমে দুর্জয়ের ভয়ঙ্কর তা বানির জানা আছে। সে নীরবে সরে দাঁড়ায়। দুর্জয় এক পলক তাকে দেখে নিয়েই ঘরে প্রবেশ করে। বানিও দরজা লাগিয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়। দুর্জয় বদ্ধ কামরার সামনে গিয়ে পকেট থেকে একটা চাবি বের করে। রুমের লক খুলে অন্ধকার সেই রুমে প্রবেশের পূর্বে থমথমে গলায় শুধায়, আমি বাড়িতে আসায় যদি তোমার মধ্যে কোনো ইনসিকিউরিটি কাজ করে, তাহলে রুমে গিয়ে দরজা ভেতর থেকে লক করে বসে থাকো। ফজরের আজান হলে আমি বেরিয়ে যাব, তার আগে রুম থেকে বের হবে না। আদেশমূলক কথাটুকু বলেই দুর্জয় সেই অন্ধকার রুমের ভেতর প্রবেশ করে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। বানি ঠাই দাঁড়িয়ে রয় আপন জায়গায়। তার মন কোডাক গাইছে, খুব খারাপ কিছু কি হয়েছে কে জানে।